সবাই একটু মিউট থাকবেন। আমরা স্টার্ট করে দিলাম। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা দেশে এবং প্রবাসে বসে নবীনগরের কথার আজকের নতুন আরেকটি ভার্চুয়াল আড্ডায় সংযুক্ত হয়েছেন। আমি গৌরাঙ্গ দেবনাথ অপু বরাবরের মতো আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এমন একটি দিবসে আসলে ভালোবাসার মানুষদের নিয়ে গান, কবিতা করবার কথা ছিল আমার। কিন্তু আজকে বিকেলবেলা আমরা ভাবী প্রধানমন্ত্রী আ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একটি আ সাংবাদিক সম্মেলনে তার যে কথাবার্তা আমরা শুনেছি এবং তার যে পরিকল্পনার কথা বিভিন্ন দেশি বিদেশি গণমাধ্যমের খুব নামকরা সাংবাদিকরা তাকে নানান প্রশ্ন করেছেন। সেই বিষয়গুলি দেখবার পর আমার কাছেও মনে হয়েছে যে আসলে অ্যা নতুন যে সরকারটি গঠিত হতে যাচ্ছে ২-১ দিনের মধ্যে, সেই নতুন সরকারের কাছে আসলে আমাদের প্রত্যাশাটা কি সেটি একটু বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম কর্মী যারা আছেন কিংবা বিভিন্ন সংস্কৃতি জগনের সুশীল সমাজের প্রতিনিধিরা তাদেরকে আমরা একটু যুক্ত করে তাদের একটু কথা শুনব। সেজন্যই নবীনগরের কথার আজকে ৪২০ পর্বের অনুষ্ঠানটি সাজিয়েছি। আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের চেতনাই নবীনগরের প্রতিচ্ছবি। আমরা ঠিক এমন একটি মূল মন্ত্রকে হৃদয়ে ধারণ করি। ঠিক ৫ বছর আগে আমরা এই আয়োজনটি শুরু করেছিলাম। দেখতে, দেখতে ইতিমধ্যে আমরা ৪১৯ টি পর্ব শেষ করেছি। আর ৪২০ পর্ব। এটি নবীনগর উপজেলার মতো ছোট্ট শহর থেকে এক নাগাড়ে ৫ বছর আ আগামী ২১শে ফেব্রুয়ারি আমরা ৫ বছর আ আ পূর্তি হবে এই অনুষ্ঠানের। তো এরকম একটি ছোট্ট শহর থেকে একটি ভার্চুয়াল লাইভ টক শো প্রতিনিয়ত করে যাওয়া খুবই সহজ কাজ ছিল না। শুধুমাত্র পাঠকদের ভালোবাসা, দর্শকদের ভালোবাসা এবং বিশেষ করে আপনাদের মতো যারা বোদ্ধা প্যানেলে যারা আজকে যুক্ত হয়েছেন, তাদের আ সকলের ভালোবাসায় এবং তাদের সকলের সামগ্রিক সহযোগিতায় কিন্তু আমরা এই কাজটি কন্টিনিউ করতে পেরেছি। আসল কথা না বাড়িয়ে আমাদের আজকের যে নতুন সরকারের কাছে জনগণের কি প্রত্যাশা, এরকম একটি শীর্ষক আয়োজনে কারা যুক্ত হয়েছেন তাদের সঙ্গে একটু আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে ঠিক যুক্ত হয়েছেন আমার মাঝখানে গাউস রহমান পিয়াস, যিনি বাংলাদেশের এই সময়ের অত্যন্ত আলোচিত প্রভাবশালী দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার নিউজ এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন। আ এর পাশে আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে যুক্ত হয়েছেন আমাদের আ সম্মিলিত সাংস্কৃতিক জোট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যিনি জেনারেল সেক্রেটারি, আ বিশিষ্ট বাচিক শিল্পী সঞ্জীব ভট্টাচার্য। তিনি একাধারে নাট্যকর্মী এবং গণমাধ্যম কর্মীও বটে। এর ঠিক নিচেই রয়েছেন আমাদের ঢাকা থেকে যুক্ত হয়েছেন আ আজহারুল হক, যিনি প্রথম আলোর একজন সিনিয়র রিপোর্টার। দীর্ঘদিন যাবৎ অত্যন্ত সুনামের সঙ্গে প্রথম আলোতে কাজ করছেন। এর ঠিক পাশেই মাঝখানে আছেন কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার সেখানকার করেসপন্ডেন্ট। অত্যন্ত একজন ভালো তার্কিক, ভালো বক্তা সাইদুর রহমান নাইম এবং সবশেষে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন আমাদের আ সোহাগ আরিফিন, সেখানকার চট্টগ্রাম সাংবাদিক কমিউনিটির যিনি আ সভাপতি অর্থাৎ সিআর এর সভাপতি এবং বাংলাদেশ সাংবাদিক কমিটির আ জয়েন্ট কনভেনর। আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আমরা একটু আ শুরুতেই একটু আসতে চাই আ কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের এই ভাইটি অসম্ভব ভালো বলেন। আমরা শুরুটা তাকে দিয়ে করতে চাই। আর নাইম, আপনাকে ওয়ান্স এগেইন স্বাগত জানিয়ে আজকে ৪২০ পর্বের যে বিষয়বস্তুটা নির্ধারণ করেছি, এই ২-১ দিনের মধ্যে শপথ হবে, তারপরে গঠন করা হবে নতুন সরকার। সেই সরকারের ভাবী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজকে একটি প্রেস ব্রিফিং এ তিনি তার পরিকল্পনা তুলে ধরেছেন এবং দেশি-বিদেশি অসংখ্য গণমাধ্যম কর্মীদের প্রশ্নের খুব স্বভাবসুলভ ভঙ্গিতে তিনি জবাব দিয়েছেন। আপনার কাছে বিষয়বস্তুর আলোকে কিশোরগঞ্জের শুধু গণমাধ্যম কর্মী নন, একজন সচেতন নাগরিক হিসেবে নতুন সরকারটির কাছে আপনার কি প্রত্যাশা? সাইদুর রহমান নাইম। ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানের উপস্থাপক গৌরাঙ্গ দেবনাথ অপু দাদা এবং আজকের বসন্তের শিমুল ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের যারা অতিথি রয়েছেন তাদেরকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি বকুল শিমুলের ঘ্রাণে। এবং আজকে আপনাদের সামনে আসলে প্রথমেই কথা বলার মতো কিভাবে করব সেই মানে কথায় আটকে আসছে এরকম। তারপরেও যেহেতু দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অতিথিদেরকে শ্রদ্ধা জানাচ্ছি।
আর নতুন সরকারের কাছে প্রত্যাশা হচ্ছে এই যে বসন্তের যে গাছে গাছে সবুজ পাতা, নতুন নতুন ফুল ফুটছে, আমাদের প্রত্যাশাটাও কিন্তু সেরকমই থাকবে, বাহ! যাতে করে এই বসন্তের ফুলের সাথে সাথে যেন আমাদের একটা নতুন বার্তা আসে। শুধু ফুল ফুটলেই হবে না, ফুলের ঘ্রাণে মাতোয়ারা করে দিতে হবে আমাদেরকে। অতএব আমরা কথার চেয়ে সবচেয়ে বেশি দেখতে চাই কাজের মাধ্যমে এর প্রতিফলন কতটুকু হয়েছে। আমরা অতীত নিয়ে অনেকেই অনেক কথা বলি, দুঃশাসন বলি, অপশাসন বলি, স্বৈরশাসন বলি, যে নামেই বলি। কিন্তু সেটা তখনই সার্থক হবে যখন আমি তার চেয়ে ভালো কিছু করে দেখিয়ে দিব তখন। অতএব একদম, আমি একদম। যতক্ষণ ভালো কিছু করতে না পারবো ততক্ষণ পিছনের যে কল্পকাহিনী এটি শুধু মানে বইয়ের কল্পকাহিনীর মতোই মনে হবে। অতএব আমি পিছনকে ভুলে মানুষকে কি দিতে পারি, নতুন কি দেওয়া যায়, আগে সব খারাপ ছিল, আমি কি ভালোর বার্তা দিব তাই প্রমাণ করবে যে আমার পথ চলার মসৃণ হবে না কঠিন হবে, সাধুবাদ পাবো না মানে মানুষের প্রতিবাদ আবারও মানে চালু থাকবে। অতএব আমি মনে করি মানুষের প্রতিবাদের ভাষাটা যেন মানুষ ভুলে যায়, এমন একটি নতুন সরকারের কাছে আমার চাওয়া। যেন প্রতিবাদ করতেই মানুষ ভুলে যায়, মিছিল মানববন্ধন হরতাল যেন বিলুপ্ত হয়ে জাদুঘরে চলে যায়। এর জন্য কি করতে হবে? আমি আমি যতটুকু মনে করি যে বাক স্বাধীনতা। অতএব মানুষের যে মুক্ত চিন্তা, মুক্ত চর্চা এটিকে অবারিত করে দিতে হবে। আপনার কেউ গান পছন্দ করে করুক, কেউ বটগাছের নিচে বসে থাকে বসে থাক। অতএব স্বাধীন মত, স্বাধীন যে চর্চা, যে মত আছে, পথ আছে, সুফিবাদ আছে, ধার্মিক আছে, অধার্মিক আছে, সবার যেন একটি সমাজ দেশ থাকে। সবাই যেন শান্তিতে বসবাস করতে পারে। ধর্মযুদ্ধ বন্ধ হয়। ধর্মের নামে যে ধরনের সাম্প্রদায়িকতা, যে কারণে মানুষের মব ভায়োলেন্স, কিছু বললেই বাসা থেকে উঠিয়ে নেওয়া, ফেসবুকে একটি বিরোধী স্ট্যাটাস দিলেই তাকে তুলে নিয়ে ফেসিবাদ ট্যাগ দিয়ে মামলা দিয়ে হয়রানি করা, এরকম যদি চালু থাকে তাহলে আমরা ব্যর্থতার যে গ্লানি সেটি শুধু লম্বা হতে থাকবে। অতএব এইগুলি আমি মনে করি যে পরিবর্তন হবে। আমার শুধু মানে ভিন্ন মত, ভিন্ন দল করার কারণেই তিনি দেশের শত্রু হয়ে গেলেন, আসলে তেমন নয়। এই ভিন্ন মত থেকে আমি ভালোবাসা দিয়ে নতুন সরকার মানুষকে এরকম কিছু দিবে যে মানুষ এমনিতেই অন্য চিন্তা ছেড়ে দিয়ে তার চিন্তা গ্রহণ করবে, তার আদর্শ গ্রহণ করবে। অতএব আপনি যদি আপনার দলকে, আপনার সরকারকে আরো প্রসারিত করতে চান, সমৃদ্ধ করতে চান, তাহলে ভিন্ন মতের যে মানুষ আছে তাদেরকে এমন ভাবে আগলে রাখতে হবে যেরকম ভাবে পিতা মাতা সন্তানকে বুকের মধ্যে আগলে রাখে। অতএব আমরা যদি দূরে ঠেলে দেই এই ছোট্ট দেশের যে মুক্ত চিন্তা, গণতন্ত্র, এগুলি আসলে ধ্বংস হয়ে যাবে। গণতন্ত্রই হচ্ছে ভিন্ন মত, বহুদলীয় গণতন্ত্রের যিনি প্রবর্তা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা তার যে নীতি আদর্শ সেটার যদি প্রতিফলন দেখি, ওনার যে নতুন প্রজন্ম জনাব তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, আমি মনে করি এই যে বহুদলীয় গণতন্ত্রের যে প্রসার তিনি ঘটাবেন। এই যে বিগত একটি বছর নানা ধরনের ঘটনা আমরা দেখেছি, এগুলি মানে অনেকটাই আমরা ব্যর্থ রাষ্ট্রের কাতারে চলে যাওয়ার উপক্রম হয়েছিল। অতএব এ থেকে যেন মানুষ নিঃশ্বাস ফেলতে পারে স্বস্তির। এই নব বসন্তের নতুন পাতা যেমন গাছে গাছে, নতুন ফুল যেমন গাছে গাছে, তেমনি যেন মানুষের হৃদয়, মানুষের ভাষা, মানুষের ব্যবহার, মানুষের চলাও যেন পরিবর্তন হয়। একই সাথে আজ রাষ্ট্রের প্রতিটি সেক্টর যেন আপনার দুর্নীতি মুক্ত হয়, অপশাসন মুক্ত হয়, মানুষের যে মুক্ত চিন্তা সেটিও যেন প্রকাশ ঘটে, এটাই চাচ্ছি। আর হচ্ছে যে পুরনো যে সিস্টেম, আমলাতন্ত্র এবং এই যে গণমাধ্যমের যে স্বাধীনতা, তাদের যে বিভিন্ন ধরনের বা হত্যা এবং এই গণমাধ্যমকে কণ্ঠরোধ করা, মিডিয়া বন্ধ করে দেওয়া, কিছু হলেই দল মিছিল নিয়ে হামলা করে মিডিয়া বন্ধ করে দেওয়া, সাংবাদিক সত্য কথা বললে তার মুখে কষ্টিপ লাগিয়ে দেওয়া, অথবা ভালো কলম চললে এই কলমের মধ্যে একদম বাধাই করে আটকে দেওয়া, টেলিভিশন সত্য প্রচার করলে এর এর সামনে মিছিল নিয়ে হামলে পড়া, এগুলি আসলে বন্ধ হওয়া জরুরি। গণমাধ্যম কথা বলতে পারে, সেটি আমাদের আরো যুক্তি, আরো মুক্ত লেখা, আরো তথ্য সমৃদ্ধ লেখা দিয়ে মোকাবেলা করা যায়। কিন্তু কোনো গণমাধ্যমের কণ্ঠরোধ করা, কোনো সাংবাদিকের উপর আক্রমণ করা, অফিস ভাঙচুর করা, এগুলি আসলে কোনো সভ্যতার মধ্যে পড়ে না। এটি হচ্ছে জাহিলিয়া যুগের মধ্যে পড়ে এই ধরনের অবস্থা। আরেকটি বিষয় হচ্ছে যে ধরেন আমাদের প্রিয় আজহারুল হক বাইদুজি উপদার কাছে 50,000 টাকা চাই, হুমকি দেয়, তো এটা হয়ে যায় চাঁদাবাজি। আর আমি যদি বলি আমাকে হাদিয়া দেন 50,000 জোর করে, এটা হয়ে যায় হাদিয়া। অতএব এই যে শব্দের যে ব্যবধান, এগুলি কিন্তু আমাদেরকে পরিবর্তন করতে হবে। হাদিয়ার নামে যেন মানুষের উপর কোনো ধরনের চাঁদাবাজি জুলুম না চলে, যে নামেই বলি,
শুধু নামের পরিবর্তন, কিন্তু কাজের ধরন ঠিক থাকে। আমি মনে করি যে আগামীর যে দেশ আসবে, স্বাধীনতার নামে প্রতি দোকান থেকে 500-1000 টাকা তুলে তুলে, ইটভাটা থেকে তুলে তুলে, তাহলে এইসব স্বাধীনতা উদযাপন প্রয়োজন নাই, অনুষ্ঠানের প্রয়োজন নাই। অতএব যে স্বাধীনতা মানুষকে অন্যের টাকা তুলে জোর করে করতে হয় অনুষ্ঠান, এসব স্বাধীনতার অনুষ্ঠান করার চেয়ে আমি মনে হয় খালি থাকা অনেক সম্মানের। কারণ এই দেশ মানুষ রক্ত দিয়ে স্বাধীন করেছে, লাল সবুজের পতাকা। অতএব এর যে চেতনা, এটি যেন রাষ্ট্রের প্রতিটির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিফলিত হয়, ইতিহাস যেন জীবন্ত থাকে, ইতিহাস যেন হারিয়ে না যায়, এই প্রত্যাশা ব্যক্ত করছি নতুন সরকারের কাছে। সবাইকে সবাইকে বাহ! ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। একেবারে সূচনা বক্তব্যে যেরকম একটি প্রত্যাশিত বক্তব্য আমরা চেয়েছিলাম, আজকের বিষয়বস্তু যে নতুন যে সরকারটি গঠিত হতে যাচ্ছে, তার কাছে আসলে জনগণের বা আমাদের প্রত্যাশা কি? সেই থেকে যে কথাগুলো এসছে আমরা মনে করি যে মূল জায়গাগুলো কিন্তু চলে আসছে। আমরা আশা করি যারা আলোচক আজকের প্যানেলে যুক্ত হয়েছেন তারা যদি অন্তত সাইদুর রহমান নাইম, যিনি কিশোরগঞ্জ থেকে কথা বলছিলেন, তার কথাগুলোকে যদি আমরা বিশ্লেষণ করবার চেষ্টা করি এবং এর মধ্যেই যদি আমরা সীমাবদ্ধ থাকি, তাহলে হয়তো রাত পেরিয়ে যাবে। এত অসাধারণ কিছু কথা তুলে ধরেছেন, যিনি তিনি বলছিলেন যে ভিন্ন মতকে গ্রহণ করতে হবে। এই যে ভিন্ন মত আ নিয়ে লিখলেই ট্যাগ দেয়া হতো গত ১.৫ বছর। নানাভাবে হয়রানি করা হতো। বাণিজ্য করা হতো, মামলা-বাণিজ্য থেকে শুরু করে। এই যে পরিবেশটা থেকে এখন নতুন সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা, সেটি তিনি তুলে ধরছিলেন এবং বিশেষ করে দুর্নীতিমুক্ত একটি প্রশাসন, অপশাসন থেকে মুক্ত থাকা, গণমাধ্যমের যথাযথ স্বাধীনতা থাকা, আইনের শাসন, ন্যায় বিচার, বিশেষ করে বাক স্বাধীনতার উপর নাইম খুব জোর দিয়েছিলেন যে আসলে গণমাধ্যমের কণ্ঠরোধ যেভাবে করা হয়েছে বিগত সরকারের আমলে, অন্তত গত ৫৪ বছরে, সেগুলি থেকে মুক্ত হওয়া। সবশেষে তিনি দারুণ একটি কথা বলেছেন যে চাঁদাবাজিকে অনেকে হাদিয়া বলে। যে আমি তো চাঁদাবাজি করিনি, আমাকে তো হাদিয়া দেওয়া হয়েছে। অসাধারণ লেগেছে তার এই শব্দ চয়নটা। এই চাঁদাবাজি, হাদিয়া সেগুলি থেকে যেন আমরা মুক্ত থাকি এবং তার একটি কথা তো খুবই চমৎকার। যদি পিয়াস ভাই থাকেন সেই কথাটা দিয়ে আমরা শুনতে চাইবো তার কথা। সেটি হচ্ছে তিনি বলেছেন যে, নতুন সরকারের কাছে দেশটি এমনভাবে চলুক যে কখনো আমাদেরকে অন্তত আগামী ৫ বছর যেন প্রতিবাদ করতে না হয়। অর্থাৎ কোন ধরনের মিছিল, মিটিং, মানববন্ধন, শোডাউন, এটা সেটা কোনটাই যেন আমাদের করতে না হয়। তিনি বলেছেন প্রতিবাদ যেন কোনদিনই আমাদের করতে না হয়। প্রতিবাদের শব্দটি যেন মানুষ ভুলে যায়। আমরা এমন একটি শাসন ব্যবস্থা নতুন সরকারের কাছে চাই। আ আমাদের বিগ বস গাউস রহমান পিয়াস আ যদি থাকেন একটু স্ক্রিনে আসলে আমরা একটু আপনার কাছ থেকে শুনতে চাই। পিয়াজদা আসেন আপনি? পিয়াজদা শুনতে পাচ্ছেন? আচ্ছা, সম্ভবত পিয়াজদা অন দ্যা ওয়ে আমাকে বলছে যে আমি গাড়িতে থাকবো। বাসায় গিয়ে পুরোপুরি হয়তো যুক্ত হবেন। বাট তিনি হয়তো শুনছেন। তো যাক, আমরা একটু আসতে চাচ্ছি কিশোরগঞ্জ থেকে সরাসরি চট্টগ্রামে। আ যুক্ত হয়েছেন আমাদের সোহাগ আরিফিন, যিনি চট্টগ্রাম সিআর এর প্রেসিডেন্ট এবং আমাদের বাংলাদেশ সাংবাদিক কমিউনিটিরও আ যুগ্ম আহ্বায়ক। আমাদের অত্যন্ত প্রিয়ভাজন। সোহাগ আরিফিন, আমার কিছু বলবার নেই। নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশার কথাগুলি বলতে গিয়ে নাইম যা বলেছে তার সঙ্গে আর কোন নতুন করে যোগ করবেন কিনা? সোহাগ আরিফিন, চট্টগ্রাম। অসংখ্য ধন্যবাদ গৌরাঙ্গ দেবনাথ অপুদা। আর আজকে নবীনগরের কথার ৪২০তম পর্ব সম্ভবত। হ্যাঁ, তো এখানে আজকে যেই বিষয়টি গৌরাঙ্গ দেবনাথ অপুদা ঠিক করেছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ সম্প্রতি আমাদের দেশে নির্বাচন হয়ে গেল। একটা বলা যায় যে একটা ভিন্ন ধরনের নির্বাচন হয়ে গেল। নির্বাচনের পরে আজকে বসন্তের শুভেচ্ছা সকলকে। আসলে এই সরকারের কাছে ওই যে নাইম যে কথাগুলো বলছে, নাইমের কথাগুলোর সাথে বলার তো আসলে অনেক কিছু থাকে। আমাদের গণমাধ্যম কর্মীদের আসলেই অনেক কিছু বলার আছে। কারণ দীর্ঘ এতগুলো বছর মানে একটা নিয়ম আমরা দেখে এসেছি, চোখ রাঙানি নিয়ম, তারপর তুলে নিয়ে যাওয়া নিয়ম, তারপর গুম করে ফেলা নিয়ম, এগুলো দেখতে দেখতে বিচারহীনতার নিয়ম। এগুলা দেখতে দেখতে আসলে আমরা খুবই ফেড আপ। কারণ প্রথম কথা আমাদের বাক স্বাধীনতা প্রয়োজন, বলার স্বাধীনতা প্রয়োজন। তারপর আমাদের সাংবাদিক সুরক্ষা মাঠে যাতে আমরা মুক্ত স্বাধীনভাবে কাজ করতে পারি, কেউ যাতে আমাকে না মারে, আতঙ্কে না থাকি যে কোথা থেকে একটা ঢিল এসে আমার গায়ের উপর পড়লো। তারপর অমুক দলের নেতা, হ্যাঁ, তার এগেনিস্টে নিউজ হয়েছে, সাথে সাথে আমারে উঠাই নিয়ে তার পাইক পেয়াদা দিয়ে পিটানো,
তো এগুলো আসলে বন্ধ হওয়া উচিত। জানি না আদৌ হবে কিনা কোনো সরকারের আমলেই, তো মানে এ যাবৎ পর্যন্ত আপনারা সকলেই আমার অনেক সিনিয়র, তারপরে আমি এ যাবৎ পর্যন্ত যত করে কোনো সরকারের আমলে আসলে সাংবাদিকরা সুরক্ষিত না। সেই জায়গায় আমাদের সাংবাদিক সুরক্ষা আইনটাকে প্রণয়ন করতে হবে। তারপর আমাদের সাংবাদিক নীতিমালা প্রণয়ন করতে হবে। সাংবাদিক নীতিমালা প্রণয়ন করাটা আসলে খুবই জরুরি। দেখেন, আপনারা একদম খুব ভালোভাবে সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা দেখেছেন যে এই নির্বাচনের আগ মুহূর্তে যখন গণমাধ্যম কর্মীরা পর্যবেক্ষক কার্ড গ্রহণ করতে গিয়েছে, ম্যাক্সিমাম জেলাতে অনেক বিভাগেই দেখা গেছে যে কার্ড দিতে পারে নাই। মূলধারার সাংবাদিকরা কার্ড পায় নাই। দৈনিক .com মার্কা কিছু সাংবাদিকরা কার্ড পাইছে, দৈনিক কয়াদিমু মার্কা কিছু সাংবাদিকরা কার্ড পাইছে, নূরজাহান পত্রিকা কার্ড পাইছে। আমি মানে এটা নিয়ে আমার পারিবারিক একটা ইয়ে আছে। আমার মার নাম নূরজাহান, আমার মা তো রীতিমতো আন্দোলন চালাই দিছে যে তোমার বাবা কিছুই করলো না আমার জন্য, তুমিও সাংবাদিকতা করো, নূরজাহান পত্রিকা আছে, আমার নামও তো নূরজাহান। তো এই যে বিষয়গুলো দেখেন যে কিরকম একটা ব্যাপার যে নূরজাহান নামে এক পত্রিকার কার্ড পায়, অথচ আমার সামনে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে আমার দেশ পত্রিকার অনেক সিনিয়র একজন সাংবাদিক চন্দন আইসে, সেলিম নাম, অনেকভাবে রিকোয়েস্ট করেও তার কার্ডটি নেওয়া গেল না। ঠিক আছে, এইগুলা আমি এবার মানে খুব খারাপ লাগছে, তর্ক করছি কিন্তু লাভ নাই তো আসলে, কারণ আমরা এই সিস্টেমেটিটা থেকে বেরোতে পারছি না। তার কারণ হচ্ছে হয়তোবা এই এই পন্থাটা অবলম্বন করে মোড়ল সাংবাদিকরা 500, 1000, 2000 টাকা ইনকাম করতেছে। ঠিক আছে, যার কারণে আমি বললাম আজকে এখানে আপনাদের সকলের সামনে যে এই মোড়ল সাংবাদিকদেরকে যতক্ষণ পর্যন্ত আপনারা লাইনে না আনতে পারবেন ততক্ষণ পর্যন্ত এই ঝামেলাগুলো থাকবে। তার মধ্যে আমাদের সাংবাদিকদের রুটি রুজির যে ব্যাপারটা, এগুলা কিন্তু ভাই সোহাগ বছর ধরে আন্দোলন ভাই যাচ্ছে। জি, শুনতে পাচ্ছি দাদা। মানে মোড়ল সাংবাদিক বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন, যারা বলছেন যে তাদের অন্তত পরিবর্তন না হলে সত্যিকারের স্বাধীনতা পাওয়া যাবে না, ওই মোড়লরা কারা? মোড়ল সাংবাদিক বলতে আমি আপনাকে বলি, একটু খোলামেলা করে বলি, কিছু আন্ডারগ্রাউন্ড পত্রিকা আছে যে পত্রিকার গুলা কোনো ভ্যালু নাই, কোনো ইয়া নাই। হ্যাঁ, দেখা যায় যে একটা বিভাগে 10টা আসতেছে পত্রিকা মাত্র। তো এই ধরনের কিছু সাংবাদিকরা দেখেন অনেক বড় বড় সংগঠনের নেতা বনে গেছে। ঠিক আছে, হ্যাঁ, তারা এই যে যেমন ধরেন এই যে আপনি আগামীকাল থেকেই দেখবেন, মানে শপথ গ্রহণের পর থেকেই দেখবেন এই ধরনের অনেক সাংবাদিকদেরকে দেখবেন সোশ্যাল মিডিয়াতে, খুব ফলোভাবে দেখবেন। হ্যাঁ, তো এরাই হচ্ছে মোড়ল সাংবাদিক। এরা কিছু টাকার বিনিময়ে কার্ডগুলো বিক্রি করে, যার কারণে জেলা প্রশাসক কার্যালয়ে দেখা যায় যে মূলধারা মাঠের সাংবাদিকরা কার্ড পাচ্ছে না, কিন্তু এই জাতীয় সাংবাদিকরা কার্ড পাচ্ছে না। জীবনে কোনোদিন আপনি লেখাও দেখবেন না ওই সাংবাদিকের, তারপরেও উনি সাংবাদিক। ঠিক আছে, একটা ভোট কেন্দ্রে কিভাবে একজন গণমাধ্যম কর্মী তার অ্যাপ্রোচ, কথাবার্তা কিভাবে পোলিং অফিসারদের সাথে বলবেন, সেই জিনিসটাও নাই, কিন্তু ওই .com টেলিভিশন চলে আসছে কিন্তু কার্ড নিয়ে, কিন্তু ওই যে আমার দেশে সেলিম পাইলো না। তারপর মানে কি বলবো দাদা, এগুলো আসলে বইলা নাই। তবে আমাদের এই জিনিসগুলো একেবারে পরিষ্কার, আমাদের সাগররুনি হত্যার বিচার চাই। প্রথম কথা আমি আমার জায়গা থেকে বলছি, আমাদের সাংবাদিকদের মাঠে ময়দানে কাজ করার জন্য মুক্ত স্বাধীনতা চাই, মুক্ত স্বাধীনতা, যে কোনো প্রকার প্রেসারাইজ থাকবে না। ঠিক আছে, তারপর আমাদের সাংবাদিক সুরক্ষা আইনটা চাই এই সরকারের কাছে, সাংবাদিক নীতিমালাও প্রণয়ন করাটা চাই, কারণ এইগুলা নিয়ে আপনারাও কিন্তু আপনাদের জেলা উপজেলায় খুবই বিব্রতকর পরিস্থিতিতে থাকেন, কিন্তু কখনো কিছু বলা যায়, কখনো কিছু মানে স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশ করেন, এই হইল বিষয়। আচ্ছা, আপনি যে সোহাগ ভাই আপনি যে বললেন সাংবাদিক সুরক্ষা আইন, এটি নিয়ে তো দীর্ঘদিন যাবত আপনারা সাংবাদিক নেতারা কাজ করছেন এবং এই দাবিটা আমি বহুবার শুনেছি। ইভেন কিছুদিন আগে গণমাধ্যম সম্মেলনে গিয়েছিলাম ঢাকায়, সেখানেও সাংবাদিক সুরক্ষা আইনের বিষয়ে বাংলাদেশের যারা সেরা সেরা সাংবাদিক নেতা তারা আসলে সরকারের কাছে এটি দাবি জানিয়েছেন। আইন তো ভাই হলেই কি হবে? সুরক্ষা আইন হলে কি সাংবাদিকরা নিরাপদ থাকবেন? প্রকাশ্যে ধূমপান করা যাবে না, এই আইনটি তো বহুদিন আমরা দেখেছি। যারা আইন প্রয়োগ করবেন তারা প্রকাশ্যে শুধু খায় না, মানে তাদের দিয়া সরাই লাগে না, একটার পর একটা সিগারেট খাইতেই থাকে। তো আইন হলেই তো হবে না, আইনের তো
প্রয়োগ বাস্তবায়ন লাগবে। প্রয়োগ আপনার থাকবে। আইনটা বাস্তবায়নটা জরুরি। হ্যাঁ দাদা, এটা তো অবশ্যই প্রয়োজন, কারণ আমাদের জন্য বেশি প্রয়োজন। কারণ আপনারা বলছেন গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, তাহলে এই রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কার জন্য কাজ করতেছে? রাষ্ট্রের জন্য কাজ করতেছে, জনগণের জন্য কাজ করতেছে। আপনি এই রাষ্ট্রের চতুর্থ স্তম্ভে যারা কাজ করতেছে তাদের জন্য একটা আনসার এপিবিএন পর্যন্ত তাদের সুরক্ষার জন্য নির্বাচনের সময় মাঠে ময়দানে দিতে পারতেছেন না। অথচ মানে অনিবন্ধিত কিছু ইয়া দেখা যায়, সংগঠন দেখা যায় যেগুলাকে আপনারা পুলিশ প্রোটেকশন দিতেছেন, হ্যাঁ, আগে পিছে ঘুরতেছে এরকম। এগুলো আসলে ঠিক না। এই বৈষম্য থেকে বের হইতে হবে আমাদেরকে, বুঝছেন? তো অনেক সর্বোপরি ধন্যবাদ। একটাই আমি একটু দাবি, হ্যাঁ, বলেন। জি, সর্বোপরি একটা দাবি লাস্ট আছে দাবিটা। দাদা, সর্বোপরি একটা জি, দাবি আছে। মানে জি, এত বলেন। বছর পরেও এই গত 11 তারিখে আমাদের সাগররুনি হত্যার 14 বছরে পা রাখলাম আমরা। এইবার যেন বিচারটা হয়, এটার জন্য আমার মনে হয় আপনাদের মতো সিনিয়র যারা আছেন তারাও একটু জোরালো ভূমিকা রাখলে, ঠিক আছে, এই বিচারটা হওয়া উচিত। ঠিক আছে, এটাই দাবি এইবার আচ্ছা স্পেশালি, শুনেন, মানে এটাই এই দাবি যে আমার। সাগররুনি হত্যাটা তো আমরা জানি আওয়ামী লীগ সরকারের আমলে এটা নিয়ে অনেক দাবি দেওয়া উঠেছিল, এবং আমরা তো সবাই জানি, আপনি জানেন, আমি জানি যে এটার সঙ্গে কারা জড়িত। মোটামুটি সবাই জানি। গত 2 বছর, প্রায় 2 বছর এই তত্ত্বাবধায়ক সরকারও পারল না কেন? যেখানে দলীয় সরকারের উপরে তো অনেক কিছু চাপ থাকে। তো যেখানে নিরপেক্ষ একটি তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টেরিয়র গভর্নমেন্ট যাই বলি, তারাই যখন পারলেন না, তখন আমার মনে হয় এই দাবি আর উত্থাপন করে খামাখা সাগররুনির এই যে আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে আর মনে হয় কান্নার রোল তাদের থামবে না। কারণ এই সরকারের আমলে তো সেটা তো আমরা আশা করেছিলাম। যাক, দুর্ভাগ্য আমাদের দাদা দাদা সোহাগ ভাই যে দাদা আমরা আসলে সেটা করতে পারিনি। যাক, আমরা একটু চট্টগ্রাম থেকে একটু ব্রাহ্মণবাড়িয়া একটু আসতে চাই। ব্রাহ্মণবাড়িয়াতে। সোহাগ ভাই, আবার শুনবো আপনার কাছে। ব্রাহ্মণবাড়িয়ায় দাদা যুক্ত হয়েছেন সেখানকার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সঞ্জীব ভট্টাচার্য। সঞ্জীব দা, কেমন আছেন? নতুন সরকার আর 2-1 দিনের মধ্যে শপথ নেবে। এই সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? আমি প্রথমেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। বাহ! তো আর কবিতার লাইনে যদি বলতে চাই, তাহলে হৃদয়ে আমার সাগর দোলার ছন্দ চাই, অশুভের সাথে আপোষবিহীন দ্বন্দ্ব চাই, এখনো জীবনে মোহন মহান স্বপ্ন চাই, দইটাকে ভালোবাসার মতন লগ্ন চাই। বাহ! আমি যেহেতু একজন সংস্কৃতি কর্মী, সংস্কৃতটা বা সংস্কৃতি চর্চা, এটা আমার একদম শরীরে সবসময়ই বয়ে বেড়ায়। আপনিও একই ধারার মানুষ, যেখানে গান, যেখানে বাদ্যযন্ত্র, সেখানে গৌরঙ্গদা। তো আমি আসলে নতুন সরকারের কাছে একটাই কথা বলবো, আমি ভীষণ ভাবে আমি আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমি যখন দেখেছি এইবার উদীচী দাউ দাউ করে জ্বলেছে। আমার তখন খুবই খুবই কষ্ট হয়েছে। আপনি যদি আমরা সাংবাদিকতাকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলি, আহ, আমরা কিন্তু সংস্কৃতিকেও তারই ধারাবাহিকতার একটা বাহক হিসেবে আমরা ধরে রাখতে পারি। কারণ হলো, এই সংস্কৃতি কিন্তু আমার পরিচয়। আমি আমার আইডেন্টিফিকেশন আমি তখনই আহ, মানুষের কাছে বোঝাতে পারবো যে আমার সংস্কৃতিটা কি। প্রত্যেকটা জাতিরই তার একটা সংস্কৃতির একটা আলাদা আলাদা আইডেন্টিফিকেশন আছে। আমি বাঙালি, আমার সংস্কৃতি এক ধরনের, যারা নেপালি তাদের সংস্কৃতি এক ধরনের। তো আমি আসলে ভীষণভাবে ব্যথিত হই। এইবার এইবার এই গণ অভ্যুত্থানে উদীচীর মতো একটি সংগঠন যখন যুক্ত ছিল, ঠিক তাদেরকে আগুনে মানে আগুন দিয়ে তাদের অফিসটি জ্বালিয়ে দিয়েছে। তো আমরা আসলে কি বর্বরতার মধ্যেই এই সময়গুলো অতিবাহিত করেছি, এটা আসলে এটা আমরা সবাই অনুধাবন করতে পেরেছি, অন্তত যারা সংস্কৃতির সাথে যুক্ত। তো আমার দাবি হলো নতুন সরকারের কাছে যে আমরা অন্তত আমাদের এই সংস্কৃতির ক্ষেত্রে আমাদের আলাদা বরাদ্দ, আমরা আমাদের স্বাধীনতা নিয়ে যেন এই চর্চাটা অন্তত করতে পারি। আমরা তো কারোর ক্ষতি করছি না। আমরা তো আমাদের প্রতিবাদের ভাষা হলো গান, আবৃত্তি, নাটক।
পথনাটক। তো আমি কেন আপনি আমার এই আপনি মৌলিক বরাদ্দ আপনি বরাদ্দ চাচ্ছেন, বরাদ্দ তো পরের কথা। আগে নিজে স্বাধীনভাবে কথা বলতে পারবেন কিনা, গান বাজনা করতে পারবেন কিনা, যেটি গত প্রায় ২ বছরে আমি এই সেটাই সরকারের বর্তমান সরকারের আমলে ছায়ানটের মতো জায়গায় যেখানে হামলা হয়, উদীচীর মতো একটি প্রগতিশীল সংগঠন যেখানে হামলা হয়, কিংবা অন্যান্য এই যে এই সমস্ত সংস্কৃতি পত্রিকা চর্চার কেন্দ্র অফিসগুলো। করেছিল। তো সেই জায়গাতে আপনি গান চর্চা করতে পারবেন কিনা সেটা নিয়ে তো ১.৫ বছর খুব ইয়ের মধ্যে ছিলেন। তো আমার বরাদ্দ তো পরের কথা। আমার নতুন রাষ্ট্রপ্রধান বা যেই রাজনৈতিক দলটি রাষ্ট্র পরিচালনার জন্য এই জাতি ম্যান্ডেট দিয়েছে, আমার বিনীত আহ্বান থাকবে যে তারা যেন এই জায়গাটি সর্বোচ্চ গুরুত্ব দেয়। না হলে আমাদের আর হয়তো এই যে সংস্কৃতি বলতে একটি শব্দ, এই শব্দটি হয়তো যারা আমরা সংস্কৃতির সাথে যুক্ত আছি তারা হয়তো বেমালুম ভুলে যাব। একদম। আমরা ধন্যবাদ। চাই অন্তত নতুন সরকারের কাছে যে অন্তত আ মুক্ত মঞ্চে একদম নিরাপদে যেন আমরা সংসদের চর্চাটা করতে পারি, সেটি নিশ্চয়ই নতুন সরকার আমাদেরকে সেই ব্যবস্থা করে দিবেন। আমরা ব্রাহ্মণবাড়ি থেকে আবার একটু ঢাকার নারায়ণগঞ্জে আসতে চাই। সেখান থেকে আ যুক্ত হয়েছেন আমাদের গাজী মোবারক, যিনি কালের কণ্ঠে আছেন। মোবারক ভাই, অনেকদিন পর এসছেন আপনি আমাদের বাংলাদেশ সাংবাদিক কমিউনিটিতে। শুরু থেকে আপনি আছেন। অত্যন্ত বলিষ্ঠ বক্তব্য রাখেন। অনেকদিন পরে আসছেন, আপনাকে স্বাগত জানাই। আ আজকের আমাদের মূলত যদিও বিশ্ব ভালোবাসা দিবস, সঞ্জীবদার মতো আরো ২-১ জন থাকলে গান কবিতা নিয়ে থাকতে পারতাম। কিন্তু কেন জানি মনে হয়েছে যে বিকেলবেলা তারেক রহমানের এই প্রেস ব্রিফিংটার পর আমাদের এই সরকারের কাছে যেটি গঠিত হবে, আমাদের প্রত্যাশাটা কি? একজন গণমাধ্যম কর্মী, সচেতন নাগরিক হিসেবে আপনার প্রত্যাশাটা যদি আপনি তুলে ধরেন। গাজী মোবারক। আসসালামু আলাইকুম। নব যে পয়লা ফাল্গুনের শুভেচ্ছা আছে। জানেন যে সারা দেশ বিবর্ণ হলো, পলাশ শিমুলের রাঙে রাঙিয়ে গেছে সারা দেশ। আমাদের এই নতুন সরকারের আমরা যতটুকু জানি, সদ্য বিদায়ী নির্বাচনে আমাদের এদেশের সুসন্তানেরা স্বাধীনতা বিরোধীদের তৈরি যে আইন, তা দলিত মথিত করে আবার স্বাধীনতার পক্ষের শক্তিকে সরকারে আনতে পেরেছে। এজন্য সবাইকে ধন্যবাদ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা নির্বাচন হয়েছে অবাধ সুষ্ঠু। তবে উৎসব মুখর কতটুকু সেটা বলবো না। যে বাংলাদেশের একটা বড় দলকে বাইরে রেখে যে নির্বাচনটা হয়েছে, সেটা আসলে আমরা অনেকেই যে আমাদের স্বাধীন মত প্রকাশ করতে পারি না, এই কারণে যে আমার পছন্দের দলটি নাই বা আমাদের অনেকের পছন্দের দল নাই, ছিল না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আপনারা জানেন যে ৫১টি দল বাংলাদেশের এই ১৩তম যেই নির্বাচনে অংশ নিয়েছেন, তার মধ্যে অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে মাত্র ৪২টা দলের কেউ কোনো আসনই পাননি, অর্থাৎ ৯টি দল। তাহলে আমরা বলতে পারি যে বাংলাদেশের ৯টি দলই নির্বাচনে অংশগ্রহণ করেছে। এ কারণেই বলবো, যেহেতু বাকি ৪২টি দল কোনো আসন পানইনি, তাহলে আমাদের যে মুখ্য যে দলগুলো, সবাইকে যদি নিয়ে করা যেত যে অবাধ, সুন্দর এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আমরা নির্বাচনের সময় প্রতিটা সেন্টারে দেখেছি খুব সুন্দর নির্বাচন পরিচালিত হয়েছে, যা আসলে প্রশংসনীয়। তবে আমরা আরো প্রশংসা হতো যদি সবগুলো দল অংশগ্রহণ করতে পারতো। আমরা এখান থেকে যাদের খুঁজে এনেছি, আসলে মন্দের ভালো খুঁজেছি, আমরা ভালোর ভালো কতটুকু পেয়েছি সেটা জানি না। তবে অত্যন্ত আশাব্যঞ্জক বিষয় হলো যে বর্তমান যে সরকার গঠন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে চেয়ারম্যানের যে বক্তব্য, এবং নির্বাচনের পর থেকে যে যে দূরদর্শিত বক্তব্য এবং পরিকল্পনা, তা অত্যন্ত আশাব্যঞ্জক। আমরা চাচ্ছি যে প্রতিটা নির্বাচনে আসলে একটা বিষয় স্পষ্ট হয়েছে, প্রত্যেকটা নির্বাচনের পরে আমরা অনেক সহিংসতা দেখেছি, তবে এবার অনেকটা কম। এবং নির্বাচনের দিন আসলে কোনো সহিংস ঘটনা ঘটেনি, সেটাও আশাব্যঞ্জক বিষয়। তবে ইতিমধ্যে আমাদের অনেক কথা হয়েছে। নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা কি? নতুন সরকারের কাছে আমাদের প্রথম প্রত্যাশা হচ্ছে, আমরা স্বাভাবিক মৃত্যু চাই। বাহ! আমাদের মৃত্যুটা যেন স্বাভাবিক হয়। আমরা যেন, যারা সংবাদকর্মী আছি, আমরা যেন পথে ঘাটে কোনো প্রান্তরে সত্য উদ্ঘাটন করতে গিয়ে, ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে, আমরা মুক্ত স্বাধীনতা করতে গিয়ে, প্রকাশ করতে গিয়ে, আমাদের বাক স্বাধীনতার সম্পূর্ণ প্রয়োগ করতে গিয়ে যেন আমাদের লাশ হয়ে ফিরতে না হয়, আমাদের পরিবার যাতে করে রাস্তায় রাস্তায় কেঁদে কেঁদে না ঘুরতে হয়। আমরা সেই স্বাভাবিক মৃত্যুটা
একটা চাওয়াই আমাদের, স্বাভাবিক মৃত্যুটা যেন নিশ্চিত করে এই নতুন সরকার। এ হচ্ছে প্রথম চাওয়া। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে যেই পরিস্থিতি বর্তমানে অত্যন্ত নাজুক পরিস্থিতি, আমাদের শিক্ষা ব্যবস্থাটা একেবারে মানে ধ্বংসের দ্বারপ্রান্তে বলবো না, পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। আমাদের যে নতুন প্রজন্ম, আমাদের যে বর্তমান প্রজন্ম, আমরা দেখেছি তারা এখন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে এসেছে। তারা শিক্ষা গ্রহণ করতে চাচ্ছে না, তারা পাস চাচ্ছে, তারা গ্রেড চাচ্ছে, সবকিছু চাচ্ছে, কিন্তু পড়তে চাচ্ছে না। তাদের স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে নিতে হবে, এবং যাতে করে আমাদের আগামী প্রজন্মটা যেই ফেসবুক এবং ইউটিউবের অন্ধ না হয়ে যায়, তারা যাতে জ্ঞানহীন হয়ে না যায়, আমরা যাতে করে একটা ভালো প্রজন্ম পাই, সে পরিবেশটা সৃষ্টি করতে হবে। আপনারা দেখেছেন রাস্তাঘাটে যে ছিনতাইয়ের বিষয়টি, একটু আগে যে কথাটা বললাম সেটা তার পাশেই চলে। আমরা চাই স্বাধীনভাবে চলাফেরা করতে। কোনো সরকার আমাদের কিন্তু আসলে মুখে তুলে খাইয়ে দিবে না। আমাদের পরিশ্রম করতে হবে, আমাদেরটা আমাদেরই খেতে হবে। আমার খাবার, আমার প্লেটের খাবারটা যেন অন্য কেউ কেড়ে নিতে না পারে, সেই নিশ্চয়তাটা দিতে হবে। আমার চলাফেরার নিশ্চয়তা দিতে হবে। আমাদের সন্তানের যেই শিক্ষা ব্যবস্থা, তার নিশ্চয়তা দিতে হবে। আমার সন্তানেরা যাতে করে অবাধে স্কুল কলেজে যেতে পারে এবং এই দেশ গঠনে আগামীতে বলিষ্ঠ ভূমিকা রাখে, সেদিকেও দৃষ্টিপাত করতে হবে অবশ্যই। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা, যে আমরা দেখেছি আমাদের এই দেশের যে পর্যটন শিল্প বলেন, শিক্ষা শিল্প বলেন, আমাদের যে কারিগরি শিক্ষার উপর যদি আমরা গুরুত্ব দেই, অনেক দীর্ঘদিন যাবতই কারিগরি শিক্ষা নিয়ে অনেক চলছে, কিন্তু আসলে মূলত কারিগরি শিক্ষার ভিতরে আমাদের দক্ষ প্রশিক্ষক নাই, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আর সার্বিকভাবে আমরা চাচ্ছি যে যে দাবিগুলো আমরা করছি, শুধু আমরা সরকারের কাছে দাবি করব তা না, আমাদেরও তো নাগরিক হিসেবে অনেক দায়িত্ববোধ আছে। কিন্তু আসলে আমরা নাগরিক হিসেবে ভালো না, আমরা সুনাগরিক যদি হই, তাহলে একটা সুশাসন প্রত্যাশা করতে পারি। সরকার কিন্তু বলে না যে তাকে গিয়ে মারো, তাকে গিয়ে ধরো, কিন্তু আমরা আমাদের নিজের আক্রোশটা শুধু সরকারের উপর চাপিয়ে না দিয়ে আমাদের একটু সুনাগরিক হতে হবে। আমাদের বাড়ির পাশের সবার সাথে ভালো ব্যবহার করতে হবে, আমরাও যেন কারোর সাথে খারাপ ব্যবহার না করি, সে বিষয়ে আসলে আমাদের দৃষ্টি রাখা অত্যন্ত জরুরি। তবে আরেকটা বিষয় হচ্ছে আমাদের সাংবাদিকতার যে বিষয়টা, আমরা গত ১.৫ বছরে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে মনে হয় সাংবাদিকদের উপর সর্বোচ্চ নিপীড়ন, নির্যাতন হয়েছে, সেটা আপনারা জানেন। আমরা কথা একদম। বলতে গেলে সাংবাদিকরা যদি সত্য লিখতে যায়, একসময় আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের আমলে দমন পীড়ন আমরা সব দেখেছি। যখন কোনো সাংবাদিক সরকারের বিরুদ্ধে বা তাদের আইনের বিরুদ্ধে, কোনো প্রশাসকের বিরুদ্ধে কোনো লেখা লিখতো, তাহলে তার বিরুদ্ধে একটা মামলা হতো, যেটা সাইবার ক্রাইম বলি, বা যেটা মামলা হতো। মামলা হওয়ার পরে সেই সাংবাদিককে আসলে একাই তাকে শারীরিক হোক মানসিক হোক নির্যাতন করা হতো, কিন্তু তার পরিবারের উপর কখনো আঘাত হয়নি, তার প্রতিষ্ঠানের উপর আঘাত করা হয়নি। কিন্তু আমরা 5 আগস্টের পরে দেখেছি 6 তারিখ থেকেই আমাদের যেই বাক স্বাধীনতাটা এমন ভাবে ফিরিয়ে দেওয়া হয়েছে, যাতে করে তাদের বাইরে, মানে তাদের পক্ষে কথা বলা ছাড়া আমাদের আর কোনো গতি ছিল না। আমাদের এমন স্বাধীনতা দেওয়া হয়েছে, আমাদের মুখ সেলাই করে দেওয়া হয়েছে, হাত বেঁধে দেওয়া হয়েছে, কলমের কালি সরানো হয়েছে, হাতে একটা কলম দিয়েছে। আমরা এমন একটা স্বাধীনতা পেয়েছি। আমরা সবসময় সরকারের পক্ষে, আমরা অনেকে চাটুকারিতা করে, কিন্তু 5 আগস্টের পরে আমরা দেখেছি সরকার বিরোধী কোনো শব্দ আমরা উচ্চারণ করতে পারিনি। যে কথাটা সাইদুর রহমান নাইম ভাই বলেছেন, যে আমরা আসলে একটা টেগ হয়েছে, এত একটা টেগ হয়েছে, যাতে কথা বললেই আওয়ামী লীগ, কথা বললেই যে সরকারের দূষর, কেউ সত্য উদ্ঘাটন করতে পারেনি। আপনারা দেখেছেন কতগুলো টিভি চ্যানেলের এই মিডিয়াগুলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, প্রথম আলোর মতন পত্রিকায় আক্রমণ করা হয়েছে, আরো অনেকগুলো পত্রিকা আক্রমণ করা হয়েছে, এবং তাদের নিজস্ব লোক বসানো হয়েছে, যা বলে দেওয়া হয়েছে সেরকমই লেখালেখির বিষয়গুলো হয়েছে। তো একটু আগে যেটা বললেন, মানে সবচেয়ে জঘন্যতম যে ঘটনা ঘটেছে ছায়ানটের উপর যে আক্রমণ, সেটা আসলে মেনে নেওয়া যাবে না। একটা দেশকে উপস্থাপন করে, একটি দেশকে রিপ্রেজেন্ট করার প্রথম মাধ্যম হচ্ছে আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি। যে সংস্কৃতির উপরে আসলে যে হামলা হয়েছে, সেটা আসলে অত্যন্ত দুঃখজনক। আমরা সার্বিকভাবে চাচ্ছি এই ধরনের নীতি নৈতিকতাবিহীন কার্যকলাপ থেকে যেন সরকার বেরিয়ে আসে। সরকার যেন কখনো, মানে আক্রোশী না হয়, বিধ্বংসী না হয়, বা প্রতিশোধ পরায়ণ না হয়। সবাই যেন শান্তিমতো বসবাস করতে পারে। আমরা হিন্দু মুসলিম যারা আছি, আমরা এদেশের নাগরিক,
আমরা ভাই ভাই, আমরা গলায় গলা মিলিয়ে বলতে চাই, কাঁধে কাঁধ মিলিয়ে কথা বলতে চাই। আমাদের এই সুযোগটা দেওয়ার জন্য আমি বলবো গৌরাঙ্গ দেবনাথ অপুদা, আপনার নবীনগরের কথার মাধ্যমে আমাদের এই যে দাবিগুলো এখন সরকারের কাছে আশা করি পৌঁছাবে, সবার কাছে পৌঁছাচ্ছে। আপনাকে আমার ধন্যবাদ জানিয়ে আপাতত আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ গাজী মোবারক ভাই। অনেকদিন পর আপনি আমাদের নবীনগরের কথার এই ভার্চুয়াল আড্ডায় যুক্ত হয়েছেন এবং নারায়ণগঞ্জ থেকে আপনি কালের কণ্ঠে সেখানকার প্রতিনিধি হিসেবে কাজ করছেন। আমরা আপনার প্রত্যেকটি কথা গুরুত্ব অনুধাবন করে পরবর্তী যারা আলোচক তারা নিশ্চয়ই কথা বলবেন। আমরা একটু নারায়ণগঞ্জ থেকে আসতে চাই কুমিল্লায়। কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন এখানকার মাছরাঙ্গা টেলিভিশনের জাহাঙ্গীর আলম ইমরুল, যিনি নবীনগরের কথায় বেশ বহুবার, বেশ না বহুবার তিনি এসছেন। জাহাঙ্গীর আলম ইমরুল, আমি আপনার কাছে আসতে চাই বহু মানে সরকারের কাছে জনগণের প্রত্যাশা বা আমাদের প্রত্যাশার কথা বলতে গিয়ে গাজী মোবারক ভাই কিন্তু একদম সুনির্দিষ্টভাবে কিছু প্রস্তাবনা তুলে ধরেছেন। জানি না সেই সমস্ত প্রস্তাবনাগুলো নতুন সরকারের কারণে আমাদের এই ছোট্ট আয়োজনে পৌঁছবে কিনা। তবে তার সবগুলো সামারি করে যেটি বলেছেন এক কথায়, সেটি হচ্ছে তিনি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চেয়েছেন। যেটি বিগত ৫৪ বছরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমাদের এই স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি আমরা কখনোই পাইনি। বিশেষ করে এই সরকারের আমলে তো সেটি কোন পর্যায়ে গিয়েছে, তিনি শেষের দিকে যেটি বলছিলেন যে মানুষের জীবনযাত্রা কোথায় চলে গেছে, যে একটু লিখতে গেলে বলতে গেলে তাকে ট্যাগ দিয়ে যেভাবে মামলা, হামলা এবং মব ভায়োলেন্স, যেটি সবচেয়ে বেশি এই সরকারের মধ্যে। মব ভায়োলেন্স আগেও ছিল, আমরা আওয়ামী লীগ আমলেও দেখেছি, কিন্তু এই সরকার সমস্ত কিছুকে একদম টপকে দিয়ে মানুষের যেটি নিরাপদ জীবন, যেটি আমরা পাইনি, আমি, আপনি, আমরা, মানে সত্যটা লিখতে গেলে বলতে গেলেই যে সে তো আওয়ামী লীগের দূষর, সে আওয়ামী লীগের দালাল। এই যে একটি মারাত্মক মানসিক যন্ত্রণায় আমরা ছিলাম, সেই থেকে আমি জানি না এই নতুন সরকার আমাদেরকে কতটা নিরাপদ জীবন কিংবা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দিতে পারবে। এই জায়গায় যদি আপনি কিছু নতুন যোগ করতে চান যে সরকারের কাছে আসলে আপনার রিয়েল প্রত্যাশাটা কি? জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা, মাছরাঙ্গা টিভি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা, তো সর্বশেষ যেই ভাইয়ের কথা শুনছিলাম এর আগে চট্টগ্রাম ভাই এবং কিশোরগঞ্জের ভাই, বিশেষ করে কিশোরগঞ্জের ভাইয়ের কথা চলার সময় কিন্তু আমি লাইভে ঢুকছি এবং তার যেই এই পয়েন্টগুলো আমি তখন ভাবলাম যে বোধহয় টক শো এখানে শেষ করা যেতে পারে, কারণ এর বাইরে আসলে আমাদের কারো কথা নেই। যে চট্টগ্রামের ভাইও বলছিলেন কথাটা এইভাবেই, যে কিশোরগঞ্জের ভাই যেই যেই বিষয়গুলো অবতারণা করছেন এখানে, এবং এর বাইরে আমাদের আর কথা থাকে না। তবু বিশ্লেষণ হিসেবে সবাই আসলে অল্প অল্প একটু বলতে হবে, এই আর কি। চট্টগ্রামের ভাইয়ের কথাগুলো আসলে আমি নোট করে রাখা দরকার। আর এই কিশোরগঞ্জের ভাইয়ের আমি এগুলো আসলে কাগজে পত্রে বা এটা বিভিন্ন আকারে আসা উচিত। এই কথাগুলো, এই পয়েন্টগুলো আমি আসলে আজকে আমার সামনে কাগজ ছিল না, নোট করতে পারি নাই। চমৎকার কথা বলছেন। এই কথাগুলো ধরেই বলা দরকার। এর মধ্যে যেই একটি কথা ধরে বলি, যে মিডিয়ার উপরে যে আক্রমণের বা মব ভায়োলেন্স এর বিষয়টা, আক্রমণ। তো আমি আসলে একটু সরাসরি বলার মানুষ। আমাদের কুমিল্লার ৪ আসন থেকে যিনি নির্বাচিত হয়েছেন বর্তমানে মাননীয় সংসদ সদস্য, যদিও কিছু মানে গত পরশুদিনও ভাতিজা সম্বোধন করতে হতো বা করতাম, আজকে মাননীয় বলতে হবে। তো মাননীয় এই যে হাসনাত আব্দুল্লাহ, তিনি আপনি দেখেছেন যে মনোনয়ন পত্র যে পাওয়ার পরপরই তিনি বা কিংবা এই যে এই তার যে অপোনেন্ট এই ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সির যে মনোনয়নপত্র বাতিল হওয়ার পরে তিনি হাইকোর্টে কি কথাটা বলেছিলেন, যে আজ থেকে মিডিয়ার বিরুদ্ধে তার তার আঙ্গুল এমন কঠোর ভাষা প্রয়োগ করে বলেছিলেন যে মিডিয়া তার এটা। এরপরে আপনি জানেন যে গত ৩০ তারিখ গত মাসের ৩০শে জানুয়ারি কুমিল্লা এসেছিলেন আমাদের জামায়াতে ইসলামের আমির। সেই জনসভায় কিন্তু অনেক মিডিয়া কভার করতেছিল। এর মধ্যে ৭১, ডিবিসি নিউজ সহ বেশ কয়েকটা নিউজ ছিল, যে আমিও মাছরাঙা থেকে ছিলাম। সেখানে দাঁড়িয়ে হাজার হাজার না লাখো মানুষের মাঝখানে আমাদের এই মিডিয়ার যে বক্স বা মিডিয়ার যে মঞ্চটা ছিল, এই মঞ্চে দাঁড়িয়ে কিন্তু আমরা হাজার লাখ মানুষের ভিতরে কিন্তু আমরা দাঁড়ানো,
ওই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহ দাঁড়িয়ে যখন আঙ্গুল তুলে বলছিল যে ৭১ টিভি, ডিবিসি টিভি, এরকম আরো কয়েকটা টেলিভিশনের নাম বলছে, তাদেরকে বয়কট করা কিংবা তাদের বিরুদ্ধে আজকে থেকে আন্দোলন, এই কথা বলছে। এই যে এমন লাখো মানুষের মধ্যে যে তার যে উচ্চারণটা ছিল, এটা তার বোঝা উচিত ছিল যে ১,০০,০০০ মানুষের মধ্যে অন্তত ১০০ মানুষও যদি তার পক্ষে অবলম্বন করে, আর তোর এই সাংবাদিকগুলো এই মাঠ থেকে কিভাবে বের হবে এই প্রচার মাধ্যমে, ঠিক সেটাই ঘটলো। তার বক্তব্যের পরে যখন তারা তো নেমে চলেই গেছে, সাংবাদিকগুলো যখন বের হয় তাদের উপর কিন্তু আক্রমণ করছে এখানকার ইয়াং জেনারেশন কিছু এই সাংবাদিকদের। তো জামাতে ইসলামের স্থানীয় যারা সিনিয়র লিডার, তারা সাংবাদিকদেরকে রক্ষা করে আস্তে আস্তে এই টাউন হল তো একটা ব্যারিয়ারের ভিতরে চারদিকে, এই ব্যারিয়ার থেকে তাদেরকে কোনো মতে মুক্ত করছে। আজকে না এই রক্ষা পেল, এই যে যারা মব সৃষ্টি করে আজকে ক্ষমতায় এসছে, তারা যারা শাহবাগে উন্মুক্ত মাঠে বলাটা আর টাউন হল মাঠের একটা নির্দিষ্ট গণ্ডিতে বলাটা কিন্তু এক না। তো এই মানুষগুলোই কিন্তু আজকে আমাদের ইয়াতে ক্ষমতায় গিয়েছেন। তো তারা তো ক্ষমতায় আসার আগেই বার্তা দিয়ে দিয়েছেন যে এবারের সংগ্রাম ওই শেখ মুজিবের মতো আমাদের মুক্তির সংগ্রাম, কিন্তু সে বলছে এবারের সংগ্রাম আমাদের মিডিয়ার বিরুদ্ধে সংগ্রাম। অথচ আমরা কি দেখলাম এই ইলেকশনের সময়, কি দেখলাম, তিনি আমাদের জেলা প্রতিনিধিদের কাছে বক্তব্য দেয় না, দেবিদ্বারের উপজেলা প্রতিনিধিদের বক্তব্য দেয় না, তিনি ব্যক্তিগতভাবে কয়েকটা টেলিস্কোপ নামে কয়েকটা মিডিয়া টিডিয়া তিনি ফেসবুক মিডিয়া সৃষ্টি করে তাদেরকে সাথে রাখছে, এবং ঢাকার কিছু মূল মানে যে স্টাফ রিপোর্টার তাদের সাথে ভালো সম্পর্ক রাখছে, তারা ঢাকলেই তারা চলে আসছে। আমিও বুঝি না যে আমাদের গণমাধ্যম কর্মীরা, ঠিক আছে সবই ভালো, গণমাধ্যম স্বাধীন, কিন্তু যিনি আমাদেরকে হুমকি দিচ্ছে এবারের আন্দোলন মানেই গণমাধ্যমের বিরুদ্ধে, আমরা এবার কি দেখ কুমিল্লা, ঢাকা থেকে যে কুমিল্লায় যতগুলো ইলেকট্রনিক মিডিয়ার বা প্রিন্ট মিডিয়া বা অনলাইন মাধ্যমের যারা আসছেন কভার করতে, তারা তাদের 99.99% সাংবাদিক ছিলেন দেবিদ্বারে এবং হাসনাত আব্দুল্লাহর বহরে। হাসনাত আব্দুল্লাহ কোথায় কিরে, হাগে মোতে পাদে সব দিক দিয়ে হাসনাত আব্দুল্লাহকে কভার করতে হবে। যিনি এটা কি ভয়েই করলো, না হাসনাত আব্দুল্লাহকে তারা আজকে শেখ মুজিবুর বা এরকম একটা বড় কিছু নেতা কিংবা জিয়াউর রহমান বানিয়ে ফেললো, আমি সেটা বুঝতে পারতেছি না। তো আমি ভাবছিলাম যে অন্তত এই ইলেকশনে মিডিয়া অন্তত একটু দেখাবে যে না, হাসনাত আব্দুল্লাহকে আমরা এককভাবেই ইয়ে দেবো না। ইভেন মিডিয়ার তারা ঢাকাতে বিদায় নেওয়ার সময় প্রত্যেকটা মিডিয়াকে সাক্ষাৎকার দেওয়ার জন্য হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা টাউন হলে গিয়ে উপস্থিত হয়েছেন এবং সেখানে সাক্ষাৎকার দিয়েছেন, এবং সেখান থেকে তাদেরকে বহর নিয়ে তার দেবিদ্বারের নানার বাড়িতে নিয়ে আসলেন, সেখানে মিষ্টি খাওয়াইলেন। আমরা সাংবাদিকরা কিন্তু তার গাড়ির পেছনে পেছনে ঘুরলাম। তো এই যে জায়গাগুলো আমরা সাংবাদিকরাও কিন্তু আমাদের লেজুর বৃত্তি শুধু সরকারের কাছে নয়, আমরা সাংবাদিক কর্তৃপক্ষের কাছেও বলবো যে সাংবাদিকতা করবেন, নিরপেক্ষ লেখেন, কিন্তু কারো লেজুর বৃত্তি করবেন না। কেউ আজকে এই যারা গণমাধ্যমের বিরুদ্ধে মব ভায়োলেন্স সৃষ্টি করলেন, তাদের বিরুদ্ধে, তাদের পক্ষে আজকে যেভাবে আমরা চাটুকারের মতো সাপোর্ট দিলাম, তাকে নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের সহযোগিতা করলাম, এই জায়গায় গোলাতে বোধ হয় আরেকটু নিরপেক্ষ হওয়া দরকার ছিল। আর আমরা সরকারের কাছে দাবি জানাবো যে এই যে বক্তব্য দিয়েছেন অতীতে ক্ষমতায় আসার আগ দিন পর্যন্ত, তারা ক্ষমতায় আসার পরে তাদের কাছেও বিনীত অনুরোধ রাখবো যে দয়া করে আপনারা নিজেরাই, যারা মিডিয়ার সৃষ্টি, শাহবাগে দাঁড়িয়ে কথা বলেছেন, যারা বিট করেন তারা প্রতিদিনই বাধ্য হয়ে কিংবা তার বিট চালানোর খাতিরে আপনার বক্তব্য দেখাইছে, সেই দেখতে দেখতে আপনি আজকে হিরো হয়ে গেলেন, হিরো থেকে আসতে আপনি মিডিয়ার বিরুদ্ধে আঙ্গুল তুলছেন। আপনিও একটু সংযত হবেন আশা করব, এবং আপনাকে যারা নিয়ন্ত্রণ করবে ভবিষ্যতে যেই সরকারের কাছে আমাদের একটা বার্তা থাকবে যে আপনারা দয়া করে মিডিয়ার প্রতি একটু সহনশীল হবেন এবং মিডিয়াকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিবেন। মিডিয়া স্বাধীনভাবে কাজ করলে সব মিডিয়া খারাপ হয় না, এবং মিডিয়া এখন মানে স্বাধীনভাবে কাজ করলে যে একেবারে বিপক্ষে কথা বলার এতটা সুযোগ নেই। এখন কিন্তু মানুষ প্রতি মুহূর্ত দেখছে যে এনটিভি কি বলছে, ৭১ কি বলছে, মানুষ কিন্তু মূল্যায়ন করতে পারে, এবং সেকেন্ডের মধ্যে আপনি একটা সার্চ করলে আপনার সঠিক কিংবা বেঠিক এরকম তথ্য দেওয়ারও কিন্তু সংস্থা রয়ে গেছে। সুতরাং সবাই যে খারাপ বলবে, সব মিডিয়া খারাপ, এরকম বলা যাবে না। সুতরাং মিডিয়াকে স্বাধীনভাবে, আমি গণমাধ্যম কর্মী হিসেবে চাওয়া যে অন্তত এই যারা অতীতে হুমকি ধমকি দিয়েছেন সেই জায়গাতে তাকে ফিরে আসবেন, এবং সেই জায়গাতে তারা দুঃখ প্রকাশ করার আমি দাবি জানাবো।
অনেক ধন্যবাদ জাহাঙ্গীর আলম ইমরুল। কথা বলছিলেন মাছরাঙ্গা টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি, কুমিল্লা থেকে। আমরা উম খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি কথা বলছিলেন। বিশেষ করে যারা মিডিয়ার সৃষ্টি, তারাই যখন মিডিয়ার বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করেন, তখন মিডিয়ারই একটি অংশ আবার তাদের পক্ষ নিয়ে নানাভাবে তাদেরকে হাইলাইটস করে আজকে কোন পর্যায়ে নিয়ে এসছেন, সেই বিষয়টি তিনি তুলে ধরছিলেন। আমরা একটু আসতে চাই কুমিল্লা থেকে আবার একটু ঢাকায়। সেখানে আছেন আমাদের প্রথম আলোর সিনিয়র সাংবাদিক আজহারুল হক। আজহার ভাই, মানে এই মুহূর্তে যেটি আসলে আমাদের সকলের বক্তব্যের মধ্য দিয়েই কথাগুলি এসছিল, তারপরেও জাহাঙ্গীর আলম ইমরুল স্পেসিফিকলি, যেটি আমাদের নেতা ছিলেন বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যিনি প্রতিষ্ঠাতা, যিনি লেজুর বৃত্তির সাংবাদিকতাকে ঘৃণা করতেন এবং আমাদেরকে সেটি বলেছিলেন যে আমরা যেন কোনোভাবেই সেই লেজুর বৃত্তির সাংবাদিকতা থেকে বেরিয়ে আসি, সেটির বিরুদ্ধে যেন আমাদের অবস্থান থাকে। তো সেই লেজুর বৃত্তির সাংবাদিকতা তো আসলে এখনো চলছে। জাহাঙ্গীর আলম ইমরুলের কথা হচ্ছে মিডিয়াকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে অন্তত নতুন সরকারের কাছে, এবং লেজুর বৃত্তির সাংবাদিকতা টোটালি বন্ধ করতে হবে। এরকম পরিস্থিতিতে নতুন সরকারের কাছে আপনার আর কোনো প্রত্যাশা আছে কি? আজহারুল হক, প্রথম আলো, ঢাকা। ধন্যবাদ গৌরাঙ্গ দেবনাথ অপু। নবীনগরের কথা আজকের এই ভার্চুয়াল টক শোতে যারা উপস্থিত আছেন, আমি সকলকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আজকে সুন্দর একটি দিন, বসন্ত এবং ভালোবাসা দিবস। সকলকেই ভালোবাসা জানাই। এই যে পলাশ ফুটেছে, শিমল ফুটেছে, এসেছে দারুণ মাস, আমাদের জন্য হয়তোবা আজকের এই দিন এই বার্তা নিয়েই এসেছে। কারণ অনেকের আলোচনাই শুনলাম, আমি অনেকটা স্তমিত হয়ে গেছি আসলে। আমি ব্যক্তিগতভাবে 2019 সালের ঠিক এই ফেব্রুয়ারি মাসেই কিছু রিপোর্টিং এর কারণে মামলা শিকার হয়ে, হামলা মামলার শিকার হয়ে, আমি তখন থেকেই সাংবাদিকতা এক ধরনের আতঙ্ক, অস্থিরতা, নিরাপত্তাহীনতায় ভুগছিলাম। কাজ করেছি 7 বছর, বাট আমার কাছে 5ই আগস্টের পর আর এক ধরনের ট্রমাটাইজড যেন ঘিরে ধরেছিল। কখন যেন অপরিচিত কিছু মুখ, কিছু তরুণ আমার উপর হয়তো বা হামলে পড়বে, বা আমার মতো অনেকের উপরই হামলে পড়বে। 12ই ফেব্রুয়ারির এই ঐতিহাসিক নির্বাচনের মধ্য দিয়ে আমার মনে হয়েছে তার কিছুটা জায়গায় থেকে আমার ঘুম ভেঙেছে, আমি জেগে উঠেছি, আমার মতো অনেকেই হয়তো বা জেগে উঠেছে। সত্যিকার বলতে কি আসলে একটি সরকার চেষ্টা করলে অনেক কিছু হয়, তবে সে সবকিছুই করতে পারে না। নতুন সরকারের কাছে সামনে কিন্তু অনেক চ্যালেঞ্জ আছে। এই দেশটা 5ই আগস্টের পর একটা অস্থিতিশীল দেশ হয়ে গেছে, একটা বিচারহীনতার দেশ হয়ে গেছে। আগে নতুন সরকারকে এটা সামলাতে হবে। ইমরুল ভাই যে কথাগুলো বলেছেন একেবারেই বাস্তবতা। যে মপতন্ত্র, এই যে বিচারহীনতার দেশ, বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে মানুষের সম্মানহানি করা, প্রতিশোধের নামে এক ধরনের আঘাত করা, তাহলে তো দেশের আইন শৃঙ্খলা বলে কিছু রইল না, মানবাধিকার বলে কিছু রইল না। এই সরকারের সামনে এই মানবাধিকার, মপতন্ত্রকে প্রতিরোধ করা, প্রতিহত করা, এইগুলো কিন্তু একটা চ্যালেঞ্জ। সেই সঙ্গে সাংবাদিকদের যে বিষয়গুলো আছে, আমরা সাংবাদিকরা সবসময় দোষারোপ করি রাজনৈতিক দলগুলোকে, সরকারগুলোকে, প্রশাসনকে। এটার একটা কারণ আছে যে যারা ক্ষমতার শীর্ষে অবস্থান করেন, অনিয়ম, লুটপাট, দুর্নীতি, সন্ত্রাস, মাস্তানতান্ত্রিকতা, আমলাতন্ত্র, কাজের দীর্ঘসূত্রিতা, এই সবকিছুই কিন্তু তাদের দ্বারা সংগঠিত হয়। এই অনিয়মগুলো সাংবাদিকদের দায়িত্ব লেখা, যেই কারণে হলো সাংবাদিকদের উপর তাদের এক ধরনের ক্ষোভ তৈরি হয়। তারা মনে করে এরাই আমাদের শত্রু, এরাই আমাদের প্রতিপক্ষ।
আমি আশা করব যে যে সরকার এসেছে, ক্ষমতায় আসছে বা শপথ গ্রহণে যাবে, দায়িত্ব বুঝে নেবেন, তারা বিগত যে কোনো সময়ের ঘটনাবলী তাদের জীবনের একটি শিক্ষা হিসেবে যদি গ্রহণ করে, তাহলে এক ধরনের পরিবর্তনের আভাস আমরা লক্ষ্য করতে পারি। আমরা দেখেছি বিগত সময়ে নির্বাচনের পরে কিন্তু ব্যাপক ধরনের সহিংসতা, হামলা, ভাঙচুর এগুলো হয়েছে। আমরা দেখছি তারেক রহমান সাহেব, বিএনপির যে চেয়ারম্যান, তিনি কিন্তু আগে থেকেই বলছিলেন ধৈর্য ধরার জন্য, সহিষ্ণু হওয়ার জন্য, একটি সুন্দর পরিবর্তনশীল বাংলাদেশ গড়ার জন্য। আজকে যারা এই যে মততন্ত্র কায়েম করেছেন, এই মততন্ত্র কায়েম করে এদেশের তরুণ সমাজকে তারা একটা সন্ত্রাসী ট্যাগ লাগিয়ে দিয়েছে। অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়ুয়া ছেলেমেয়েও কিন্তু আজকে দেখবেন যে বকা দিয়ে কথা বলে, স্লোগানের সাথে তারা বকা দেয়, গালি দেয়। এটা কোন সংস্কৃতি? আমাদের এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা যারা এটা করছি, তরুণ যারা, তাদের দোষ নাকি? ওরা তরুণরা অবুঝ, ওরা সোনালী, ওরা উঠতি, ওরা ক্রমশ ওদের অবস্থানটা তৈরি হবে। আমরা যারা সরকারের বাইরে থেকে ওদেরকে ইন্ধন যোগাচ্ছি এই সমস্ত কাজ, দায়ী কিন্তু এরা। এই তরুণদেরকে আমরা ভালো কাজে লাগাতে পারি। আগুন কিন্তু বিনাশ করে, আবার আগুন কিন্তু আপনার মানব জীবনের বেঁচে থাকার বা মানব জীবনকে সুস্থ রাখার জন্য সবচেয়ে সুস্বাদু খাবার তৈরিতে কিন্তু এই আগুন সহায়তা করে। এখন আগুনকে আপনি কি কাজে লাগাবেন, সেটা তো যে নিয়ন্ত্রণ করে তার বিষয়। আপনি এই আগুন দিয়ে সুস্বাদু খাবারও রান্না করতে পারেন, আবার আগুন দিয়ে সারা দেশ জ্বালিয়েও দিতে পারেন। এই তরুণ সমাজকে সুন্দর পথে এবং কর্মসংস্থান তৈরির মধ্য দিয়ে একটা ইতিবাচক, মানবী, সাম্য, ভ্রাতৃত্বপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠায় এই তরুণ সমাজকে কিন্তু কাজে লাগানো সম্ভব। আমি মনে করব এই সরকার বাংলাদেশের একটি বিশাল অংশ যে তরুণ প্রজন্ম এবার ভোটে অংশগ্রহণ করেছে। আমি মনে করি যে আগামী সরকার, নতুন সরকার, এই তরুণদের জন্য সুন্দর কর্মক্ষেত্র তৈরি করে তাদেরকে ভালো পথে পরিচালিত করার জন্য, এবং বিশেষ করে ইউনিভার্সিটি লেভেলগুলোতে সরকার যাতে আরো বেশি দায়িত্বশীল হয়, তদারকি হয়, হয়ে এই তরুণদের যাতে সুন্দর পথে পরিচালিত করা যায়, তাহলে একটি দেশের মূল মানে চালিকা শক্তি কিন্তু তরুণ সমাজ। এই তরুণ সমাজ যেদিকে যাবে, দেশটা কিন্তু সেদিকে ধাবিত হবে। অতএব তরুণ সমাজকে আমরা যারা আজকে, ইমরুল ভাই অনেক কথা বলছেন তার মনের দুঃখের জায়গা থেকে, কষ্টের জায়গা থেকে, বাস্তবতার জায়গা থেকে বলেছেন, ইটস রাইট। এরা কিন্তু বেয়াদব হয়ে ওঠেনি, বেয়াদব বানানো হয়েছে। আমরা চাই আর কেউ বাংলাদেশে এই ধরনের জায়গা ধাবিত না হোক। অনেক তরুণ সংসদে গিয়েছেন, আমরা চাই তারা দায়িত্বপূর্ণ হয়েছেন, তাদের ঘাড়ে কিন্তু জনতার দায়িত্ব পড়েছে, তাদের মধ্যে এক ধরনের পরিবর্তন, পরিপক্কতা আসবে, তারা শিক্ষক। এই সরকারকে আরো মানবিক হতে হবে। এবং গণমাধ্যমের বিষয়ে যেটা বলতে চাই, গণমাধ্যম কিন্তু আমরাই দূষিত করে ফেলছি। আমরা ওই যে পিয়াস ভাই একটা কথা বলেন মাঝে মাঝে, পলিটিক্স এর সাথে পলিউশনের একটা কিন্তু সুযোগ আছে, সংযোগ আছে। তো আমরা কখনো রাজনীতিবিদ, কখনো সাংবাদিক, আমার পরিচয় একটা থাকা উচিত। একটা পরিচয় থাকলে আমার সেই কাজের জায়গাটা, দায়িত্বশীলতা, দায়িত্ববোধটা এবং পেশাদারিত্বটা, এটা ঠিক থাকবে। কিন্তু আমি দেখেছি এবার নির্বাচনে যে কত সাংবাদিক দায়িত্ব পালন করেছে। আমি এটা লিখেছিলাম ফেসবুকে যে আমাদের দেশে সাংবাদিকতা হয় দুইটি সিজনে। একটা হলো নির্বাচনের সময় মৌসুমী সাংবাদিক তৈরি হয়, আর একটা দেখি ঈদের আগে মৌসুমী সাংবাদিক তৈরি হয়। তো আমি সরকারের কাছে এটাও দাবি করব যে সাংবাদিকতার মূল ধারাগুলো অবস্থান করা এবং সাংবাদিকতাটাকে তার স্বাধীন জায়গায়। নির্বাচনের আগে কিন্তু বিএনপির মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ কিন্তু একটা কথা বলেছিলেন যে আমরা চাই না কেউ বিএনপির সাংবাদিক, দলীয় সাংবাদিক হোক। আমি আবারও সেই কথার পুনরাবৃত্তি করতে চাচ্ছি, ওনারা নিশ্চয়ই সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন। আমিও চাই কেউ দলীয় সাংবাদিক না হোক, কেউ এই সরকারের তাবেদারি চাটুকারিতা না করুক। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। এই স্বাধীনতার 55 বছর পরে এসে এই যে নতুন জাগরণ তৈরি হয়েছে, জাগরণের মধ্য দিয়ে পিছনের সকল কিছুকে, পুরনো সবকিছুকে ভুলে আমরা নতুনত্বের দিকে আগাতে চাই, আমরা নতুন কিছু দেখাতে চাই। আমরা এই সরকারের কাছে এমনটাই প্রত্যাশা করি, কেননা এই সরকার এসেছে কিন্তু অনেক বছর পরে। জনগণ কিন্তু তাদেরকে ম্যান্ডেট দিয়েছে, তাদের প্রতি আস্থা রেখে। অতএব সরকারকে তার অত্যন্ত সূক্ষ্ম বুদ্ধিমত্তার মধ্য দিয়ে এ দেশ পরিচালনা করতে হবে। আমার মনে হয় যে আমরা কিছুটা হলেও পরিবর্তন আশা করতে পারি এবং করব। তার আগে আমাদের মিডিয়াতে যারা আছেন কর্তা ব্যক্তিরা, আমরা তো আসলে খুব ছোটখাটো জায়গাগুলোতে কাজ করি, হুকুম তামিল করি কামলার মতো করে। তাদেরকেও তাদের দায়িত্বশীল জায়গাগুলো আরো সমৃদ্ধ করতে হবে। আমরা একটা জিনিস লক্ষ্য করবেন, অন্য মানুষ কিন্তু সাংবাদিকদের ট্যাগ লাগায় না, সাংবাদিকদের ট্যাগ লাগায় আরেক সাংবাদিক। অর্থাৎ আপনি একজন পেশাদার সাংবাদিক, মাঠে থেকে 24 ঘন্টায় আপনার দিশা নিশা সংবাদ করা, সংবাদ লেখা। আর যিনি ওই বছরে 2-4 বার সাংবাদিকতা করেন, তিনি হলো আপনাকে ট্যাগ লাগান, যে ভাই ও তো আওয়ামী লীগের লোক, ও তো জাতীয় পার্টির, ও বিএনপির, ও জামাতের। মানে এই যে বিষয়গুলো, মানে এই যে সংস্কৃতির জায়গা থেকে, এটা তো সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না। এটা মিডিয়া হাউস গুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, মিডিয়া হাউস গুলোকে এটা নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে হবে। যতক্ষণ পর্যন্ত এই ধারা প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত কিন্তু সাংবাদিকদের মৌলিক কোনো পরিবর্তন আসবে বলে আমার কাছে মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না? আমার দীর্ঘদিনের কিছু অভিজ্ঞতা আছে। তারপরেও আমি একটা জিনিস দেখেছি যে বিগত সময়ের চাইতে হয়তো বা সাংবাদিকরা কিছুটা নিরাপত্তা, কিছুটা স্বাধীনভাবে মুক্তভাবে লেখার সুযোগ পেতে পারেন আমার ধারণা। আমি 2004-5 সালে যখন আমার এলাকায় মিনিস্টার ছিলেন, খুব প্রভাবশালী মিনিস্টার, ব্যারিস্টার নাজমুল হুদা যোগাযোগ মন্ত্রী ছিলেন, আমি ওনার কিছু ছেলেমেয়েদের নামে বেশ কয়েকটা শক্ত রিপোর্ট করাতে উনি আমাকে একদিন ডেকে নিয়ে বললেন যে এটা আমার ছেলেমেয়ে তো ভুল করছে, আসলে একটু দেখো, আর যদি ওরা খুব বেশি ভুল করে থাকে আমাকে একটু জানিও, আগে লিখতে আমার তো বদনাম হয়। মানে এই যে ফ্লাইট আহ্বান, আমার মনে হচ্ছে যে বিএনপি থেকে আমরা এমন একটা কিছু পাবো, এবং তারাও তাদের দলীয় লোকজন বা দলের এখন তো একজন এমপি বা একজন মন্ত্রী হলো একজন জ্বলন্ত আলু। এই আলুর কাছে কিন্তু অনেক ধরনের পোকামাকড় আসবে, কেউ ঝাঁপ দেয় কাছে গিয়ে দাপায় মরে যাবে, আর কিছু থাকবে। অর্থাৎ যারা এই এই আলো দেখে যারা ঝলমলিয়ে উঠবে, কিছু লোক কিন্তু দেখবেন যে ঝাঁপ দেয় মরে যাবে, সে হয়তো সাংবাদিকের গায়ে আঘাত করবে, সে পুলিশের সাথে খারাপ ব্যবহার করবে, সে অমুক অফিসারের সাথে খারাপ ব্যবহার করবে, ও কিন্তু ছিটকে পড়বে। আমি আশা করি যে বিএনপি এমনটা কিছু করবে, এবং বর্তমান যে সরকার ক্ষমতাসীন হচ্ছেন তারা মিডিয়ার প্রতি আরো আরো বেশি স্বাধীনতা, দায়িত্বশীলতা এবং একটা নতুন নিয়ম কানুনের মধ্য দিয়ে আমাদেরকে সুযোগ করে দিবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। একদম শেষ মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আমাদের দিনাজপুর থেকে আমাদের বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির অত্যন্ত প্রিয়ভাজন চ্যানেলের সেখানকার স্টাফ করেসপন্ডেন্ট আমাদের শাহী ভাই, আলম শাহী। শাহী ভাই, আপনি যদি শুনতে পেয়ে থাকেন, আমাদের আজকে যদিও 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে আসলে গান, কবিতা এগুলি শুনবার কথা ছিল, এবং আপনি তো নিঃসন্দেহে খুব ভালো গানও করেন। আমরা যেহেতু আপনাকে শেষ মুহূর্তে পেয়েছি, আশা করছি যে বিশ্ব ভালোবাসা দিবসের কিছুটা আবহাওয়া হয়তো এখন সৃষ্টি হবে আপনার গানের মধ্য দিয়ে। তার আগে যেহেতু আজকে আমরা একটা বিষয় নির্ধারণ করে দিয়েছি যে নতুন সরকারের কাছে আসলে আমাদের প্রত্যাশাটা কি। বিগত 54 বছরে
একজন গণমাধ্যম কর্মী হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে, একজন সঙ্গীত শিল্পী হিসেবে আপনি যেই অব্যক্ত কথাগুলো বলতে পারেননি, আজকে নবীনগরের কথার মাধ্যমে নতুন সরকারের কাছে আপনার প্রত্যাশাটা জানালে আমরা খুব কৃতার্থ হব। শাহ আলম শাহী, দিনাজপুর চ্যানেলের করেসপন্ডেন্ট। আনমিউট করতে হবে। আমি যোগ দেওয়ার জন্য আমি আসলে আপনি কিছুক্ষণ আগে যে কথাটা বলেছেন, আজকে আসলে যে ভালোবাসা দিবসের একটা প্রোগ্রাম ছিল আমাদের, সঙ্গীতানুষ্ঠান ছিল। সেখানেই ছিলাম আমি। ওখানে আগে থেকেই সেখানে একটা আমাদের প্রস্তুতি ছিল। সেই আয়োজকদের মধ্যে আমিও একজন ছিলাম। যার কারণে বাধ্যগত হয়ে গিয়েছিলাম। তো যাক, ওখানে গভীর রাত পর্যন্ত প্রোগ্রাম চলবে, কিন্তু আমি মাত্র একটি গান গায়ে চলে আসলাম। যাক, ভালো লাগলো যে আপনারা এখনো আছেন। আপনি বলেছিলেন ১০টা পর্যন্ত, সরি ১১টা পর্যন্ত থাকবে। ১১:৩০ বাজতেছে। আসলে বিষয়টা এমন যে একটা কথা আছে যদিও, যে কয়লা ধুইলে যায় না ময়লা। একটা কিন্তু কথা আছে। তো বিগত সরকার আমলে বর্তমান দল বলেন বা অন্যরা বলেন যে কি করেছে, বা আ বিএনপি কিন্তু একটা কঠিন একটা পর্যায়ে, মানে কঠিন একটা সমস্যার মুখে ছিল। তারা প্রায় তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছিল বলা যায়। কিন্তু আপনার ৫ মানে ৫ তারিখের ঘটনার পর থেকে বিএনপির কিন্তু মানে তাদের উচ্ছ্বাস বা প্রফুল্লতা তাদের বেড়ে গিয়েছিল। তারা মানে কি বলবো? এই উচ্ছ্বাস আর উৎফুল্লতার জন্য তাদের কিছু লোকের যে কর্মকাণ্ড ছিল, যা অত্যন্ত ঘৃণনীয় কর্মকাণ্ড, আপনারা ভালো করেই জানেন। যেটা হয়তো অন্য দলেরা করেনি। বাস্তবতায় বিএনপি যারা প্রকৃতভাবে বিএনপিকে ভালোবাসে, যারা বিএনপি করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা করে, তারা কিন্তু এটা চায়নি কখনো। যেমন দেখেছি আমাদের মানে আগামীর প্রধানমন্ত্রী আমাদের, যিনি ২-১ দিনের মধ্যে হয়তো প্রধানমন্ত্রী হিসেবে আমাদের অধিষ্ঠিত হবেন আমাদের শ্রদ্ধেয় আ তারেক রহমান সাহেব। তো তিনি কিন্তু বারবার কিন্তু ফেসবুকে দেখেছি আমি, বারবার কিন্তু তিনি অনুরোধ, মানে টেলিভিশনে বলেন, ফেসবুকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, তিনি কিন্তু বারবার অনুরোধ করছিলেন যে, "আপনারা সাবধান হন, আপনারা অমুক হন, আপনারা এই যে এসব কর্মকাণ্ড পরিহার করুন।" এবং তিনি মানে প্রায় এই বক্তব্যগুলো দিতেন এবং বলতেন যে, "এই আগামী নির্বাচন কিন্তু খুব কঠোর নির্বাচন হবে, কঠিন নির্বাচন হবে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।" এবং তিনি বারবার চেয়েছিলেন বলেই আজকে কিন্তু বিএনপি একটা ভালো পর্যায়ে আমি মনে করি যে এসেছে। তো কিন্তু যাদের কারণে তিনি এই কথাগুলো বলতেন একসময়ে, বক্তব্য দিতেন বা সাবধান করে দিতেন, তারা কতটুকু সাবধান হবে? কতটুকু তারা শালীনতার মধ্যে আসবে? কতটুকু তারা সংযমের মধ্যে আসবে? এটা নিয়ে কিন্তু কথা আছে। আমি যে কথাটা বললাম, একটা প্রবাদ বললাম যে, "কয়লা ধুইলেও যায় না ময়লা।" বাস্তবতা বলি দাদা, কিছু গজিয়ে ওঠা বিএনপির কর্মীদের কর্মকাণ্ড আমাদেরকে এমন, মানে কি বলবো যে আ পীড়া দিয়েছে, যেগুলো বলার কথা নয়। কিন্তু তারপরেও কিন্তু আমি আমি কোন ব্যক্তিগত রাজনীতি করি না। কিন্তু ধানের শীষে ভোট দিয়েছি আমি, এবং আমার আশেপাশে যারা আ আ মানে শুভাকাঙ্ক্ষী রয়েছে, তারা আমাকে প্রতি ভোটেই, কিন্তু শুধু এই জাতীয় নির্বাচন নয়, আপনার স্থানীয় নির্বাচনেও কিন্তু আমার কাছে আসে, আমার কাছে জানতে চায়। আমি কিছু সামাজিক কাজ করি বলেই তারা কিন্তু আমার কাছে আসে। যেমন আমি প্রতি বছর, আপনারা জানেন যে ঈদের সময় আমি বিভিন্ন ৮-১০ রকম খাওয়ার প্যাকেজ দেই, বা শীতের সময় আপনার এই গরম কাপড় দেই, কম্বল দেই। তো এগুলোর কারণে আমার সঙ্গে একটা বিভিন্ন সূত্র থেকে যোগাযোগ রয়েছে তৃণমূল পর্যায়ের মানুষের। প্রায় এই কাজটা আমি প্রায় ২৭-২৮ বছর থেকে করি। যে কারণেই আমার কাছে কিন্তু অনেকেই আমার কথা মতো ভোট দেক কি না দেক, কিন্তু আমার কাছে জিজ্ঞাসাবাদ করতে আসে যে, ভাই, বা আমি না থাকলেও আমার ওয়াইফ এর কাছে আসে, বলে, "মামি বা ভাবি বা বৌমা, কাকে ভোট দেব? ছেলে কি কার কথা বলেছে, বা ভাই কার কথা বলেছে, মামা কার কথা বলেছে?" তো যাক, তো বিষয়গুলো হচ্ছে যে আমি কিন্তু কোনদিনই সাধারণত এটা বলে থাকি না। কিন্তু এবার কিন্তু বাধ্যগত হয়ে হয়তো বলেছি, ধানের শীষে ভোট দিতে হবে। আমি বলেছি যে, আমি শাহী খারাপ হতে পারি, বা অমুক খারাপ হতে পারে, অমুক খারাপ হতে পারে। কিন্তু প্রতীকটাকে আমাদেরকে জেতাতেই হবে। কারণ আমি ডোন্ট মাইন্ড, আমি কিন্তু স্বাধীনতার পক্ষের মানুষ। কারণ যে
অবস্থাটা আপনারা কে মতবাদের মানুষ জানি না আমি কিন্তু মনে করি যে যুদ্ধের সময় আমার ১.৫-২ বছর বয়স ছিল। আমি যুদ্ধ করতে পারিনি। আমি সাই ভাই, আমি যুদ্ধ আমি হয়তো ওই যে ডায়াবেটিস আক্রান্ত রোগী, তো আমি অনেক সময় মানে খেয়ে হারাই ফেলি। মানে প্রশ্ন হঠাৎ করে আমি মানে মনে করতে পারি না। আবার প্রতিদিন ৭০ ইনসুলিন নিতে হয়, তো এখন প্রায় কোন দিন ডাক আসে যাক জানি তো না আমার হয়তো। আমার আমি আমার কিন্তু প্রশ্নটা একটু যুদ্ধের আমি একটু প্রশ্ন করতে চাই আপনাকে, একটা ছোট্ট প্রশ্ন। কারণ জি, আমি যেটুকু জি, শিখেছি প্রথম আলোর কাছে, যে প্রশ্ন করাটাই হচ্ছে নাকি সাংবাদিকের সবচেয়ে বড় কাজ। কারেক্ট। এই যে আপনি বললেন একজন, আপনি তো আমি যেটুকু জানি যে দিনাজপুর অঞ্চলের অত্যন্ত স্পষ্টবাদী, সাহসী এবং একেবারে মাঠের সাংবাদিক আপনি, এবং আপনার একটি মানে দুর্দান্ত একটি আপনার সুখ্যাতি আছে। আমি কিছুদিন আগে পঞ্চগড় গিয়েছিলাম। সেখানে পঞ্চগড়ের সেখানকার কিছু সাংবাদিকের সঙ্গে আপনার বিষয়ে কথা বলছিলাম। এরা আপনার খুবই গুণমুগ্ধ। কিন্তু এখন এই কথাটি শুনে আমার কাছে মনে হচ্ছে যে একটা প্রশ্ন তো করতে হবে আপনাকে। আপনি এত সিনিয়র সাংবাদিক, চ্যানেল আইর মতো একটি আ মিডিয়াতে আপনি স্টাফ পার্সোনালিটি হিসেবে কাজ করছেন। একজন সাংবাদিক কি সরাসরি কারো কাছে এরকম ধানের শীষ, নৌকা কিংবা লাঙ্গল কিংবা শাপলা কুলি জন্য ভোট চাইতে পারে? মানে আপনি যে ভোটটা চেয়েছেন, যে ধানের আমি শীষে ভাই তুমি ভোটটা দিও। এটা কি আপনি পারেন একজন সাংবাদিক হিসেবে? আমি আমি কিন্তু আদারওয়াইজ চাইনি। অন্যভাবে নিবেন আমি না। কারো আপনি কাছে কিন্তু ভোট আবার নেতা। চাইনি। যারা আমি বলেছি বারবার যে আমি এর আগে বলিনি। কিন্তু এবার বলেছি। এবার বাধ্যগত হয়ে বলেছি যে ধানের শীষে ভোটটা দিয়েন। কারণ আপনারা জানেন যে আমি বললাম যে আমি যুদ্ধ করিনি, কিন্তু স্বাধীনতার পক্ষে সপক্ষের লোক আমি। যদি বাহ! বাস্তবতায় বিরোধী যে দলটি তারা যদি ক্ষমতায় আসতো, আপনারা বলেন যে দেশের কি পরিস্থিতি হতো? এই কারণেই কিন্তু মূলত আমি যেহেতু যুদ্ধ করতে পারিনি, আমি মনে করি স্বাধীনতা যুদ্ধে যারা যুদ্ধ করেছে, যাদের কারণে আজকে আমরা এই দেশ মাতৃকার এতে আজকে বাংলাদেশে জন্ম নিয়েছি, বা বাংলাদেশে আমার পাকিস্তানে জন্ম যদিও বলা যায়। তখন তো পূর্ব পাকিস্তান ছিল। কিন্তু আমরা যে মাতৃকায় পা রেখে আছি, সেটা সেটা কিন্তু করেছে মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধাদেরকে সম্মান জানানোর জন্য মূলত আমি বারবার যে আমাদের বলা হয় ৫ তারিখের কথা বলা হয়, দেশ স্বাধীন করা হলো। আমি এটা সবসময় বিরোধিতা করেছি। এই কারণে দেশ কিন্তু স্বাধীন একবার হয়েছে। তারা বলতে পারত বা বলা যায় এটা যে পট পরিবর্তন হয়েছে। আমি মুক্তিযুদ্ধকে কখনো ছোট করতে চাই না। আমি সবসময় মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলিনি। আমি এই কারণেই যে আমি কিন্তু জানেন আপনারা আমি কোন রাজনীতির সঙ্গে জড়িত নই। কিন্তু আমি যদি যুদ্ধ করতে পারতাম, আমি কিন্তু আমার মনে কিন্তু একটা বড় একটা আমার মৃত্যু হলেও আমি একটা ভালো ইয়েতে থাকতে পারতাম মনে হয়। তো যাক, এই কারণেই আপনি যে বললেন আমি কিন্তু কারো কাছে ভোট চাইনি। যারা আমার কাছে আমার এসেছে মনে হয় আমরা তাদেরকে ক্লিয়ার হয়ে গেছি। আমরা ক্লিয়ার হয়ে গেছি যে আপনি আসলে কি বলতে চেয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই মুহূর্তে আমাদের কালের কণ্ঠের যিনি আ নিউজ এডিটর আমাদের গাউস রহমান পিয়াস ভাই। আমরা পিয়াস ভাইয়ের কথা শুনবো, কিন্তু আ আ আ শাহী ভাই, আপনার এই সরকারের কাছে কোনো প্রত্যাশা আছে কিনা? যে আপনি যেটি আসলে অবশ্যই আপনার কথাটা প্রত্যাশা কিন্তু আছে। আমরা ক্লিয়ার হয়ে গেছি, এবং আজকে যারা প্যানেলে আছেন কিংবা যারা শুনছেন, আপনার কিন্তু সেন্টিমেন্টকে আমরা সেলুট জানাই। আপনি অন্তর থেকে যেটি লালন করেন, আপনি বলেছেন যে আমি ধানের শীষের, নৌকার কিংবা লাঙ্গলের কোনো দল করি না। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে ধানের শীষের দরকার, অন্তত একটি বিশেষ গোষ্ঠীকে ক্ষমতা থেকে দূরে রাখতে গেলে কারেক্ট, দেশের কারেক্ট, সামগ্রিক কারেক্ট, বিবেচনায় আপনি এটি বলেন, সেজন্য কারেক্ট। আপনাকে সেলুট জানাই। এই সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? আমার এই সরকারের কাছে ১ম যেটা আমার চাওয়া সেটা হচ্ছে যে আমাদের যারা গণমাধ্যম যে মিডিয়া রয়েছে, গণমাধ্যম কর্মী রয়েছে তাদের একটা সুরক্ষার একটা বিষয়। তাদেরকে নির্ভয়ে কাজ করার একটা সুযোগ দেওয়া। এটাকে যদি তারা দিতে পারে, দেশ চলার পেছনে সাংবাদিকদের মুক্ত সাংবাদিকতা খুব প্রয়োজন আমি মনে করি। এই মুক্ত সাংবাদিকতা করার জন্য আমাদের বর্তমান সরকার যেন আমাদেরকে একটা সুযোগ দেয়। বাহ! খুবই চমৎকার। আমরা একটু কথা শুনবো শেষের দিকে, যদিও যুক্ত হয়েছেন। শুরুতে তিনি যুক্ত হয়েছিলেন আমাদের গাউস রহমান পিয়াস, যিনি একসময় আমাদের প্রথম আলোতে আমাদের বস ছিলেন। এখন আমরা কালের কণ্ঠে কাজ করি। কালের কণ্ঠ এখন তিনি মাল্টিমিডিয়া কালের কণ্ঠের যে অত্যন্ত জনপ্রিয় সেটির নিউজ এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন। আ পিয়াস দা, আপনি কি একটু মানে যুক্ত হয়েছেন আমি দেখলাম, কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, পিয়াস দা যুক্ত হয়েছেন। আমরা খুবই আনন্দিত এই মুহূর্তে যে এত ব্যস্ততার মধ্যেও, কারণ একটি পত্রিকা, একটি মিডিয়ার নিউজ এডিটর যিনি থাকেন, বার্তা প্রধান, তিনি আমাদের মতো ছোট্ট একটি আয়োজনে যুক্ত হয়েছেন। আমরা তাকে আবারও স্বাগত জানিয়ে পিয়াস দা, নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশার কথা জানাচ্ছিলাম। সর্বশেষ আ চ্যানেল আইয়ের স্টাফ করেসপন্ডেন্ট দিনাজপুর থেকে আমাদের অত্যন্ত প্রিয়ভাজন শাহ আলম শাহী ভাই সাংবাদিকদের নিরাপত্তা, অর্থাৎ সাংবাদিকরা যেন অন্তত বাক স্বাধীনতাটুকু পায়, তিনি তার জায়গা থেকে সেটি চেয়েছেন। সেটি কি মুক্ত আদৌ সাংবাদিকতা। সম্ভব যে নতুন সরকার সেটি আমাদেরকে দিতে পারবেন?
আহ, সবাইকে ধন্যবাদ। শুধু মিডিয়া তো আসলে একা ঠিক হলে হবে না। মিডিয়া ঠিকঠাক চলতে হলে অনেক কিছুরই সংশোধন লাগবে, অনেক কিছুই রোগমুক্ত হতে হবে। যেমন ধরেন পুলিশ প্রশাসন, একটু খুলেন না, তাই না? ধরেন জি। আমাদের যে অনেক মানে ধরেন সিস্টেম ব্যবস্থা অনেক সবকিছু তো হয় নড়বড়ে হয়ে গেছে, নয় ভেঙে পড়েছে। যতক্ষণ পর্যন্ত না সবকিছু ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত মিডিয়া একা ভালো হতে পারবে না, ভালো থাকতে পারবে না। মানে এটা অনেক 8-10টা ইনস্টিটিউশনের মতোই, মানে এটা একটা ইনস্টিটিউশন। সবাইকে মিলে ভালো থাকতে হবে। ধরেন পুলিশ ভালো না হলে মিডিয়া কিভাবে ভালো থাকবে? প্রশাসন ভালো না হলে কিভাবে মিডিয়া ভালো থাকবে? তো আমি মনে করি মানে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা, যত সর্বাঙ্গে ব্যথা, নতুন সরকারকে সব ব্যথাই সারাতে হবে। তো সেই জায়গা থেকে আপনার কোনো আমার মনে হয় যে কাজটা অনেক চ্যালেঞ্জিং। কারণ সবকিছু যখন ভেঙে পড়ে তো আপনি রাতারাতি তো কিছু ঠিক করতে পারবেন না। আপনাকে ধীরে ধীরে মানে প্র্যাগমেটিক ওয়েতে বাস্তবসম্মত প্ল্যান করে পরিকল্পনা করে সেগুলো ঠিক করে সারাতে হবে। আমি ওই বাসার নিচে গেটে একদম লিফটে উঠলে লাইন কেটে যাবে, আমি গেটে দাঁড়িয়ে কথা বলছি। মানে আলো পাচ্ছেন কিনা আমি জানি না, বা শুনতে পাচ্ছেন কিনা। শুনতেও পাচ্ছি, দেখতেও পাচ্ছি আপনাকে। মানে আপনার কোনো নিজস্ব প্রত্যাশা আছে কিনা এই সরকারের কাছে? যে এই কথাগুলো আমরা বলেছি যে অব্যক্ত কথা আমরা বলতে পারিনি। নতুন সরকার গঠন হয়নি, এখনই কিন্তু আছে, কিন্তু আমরা অনেক শক্ত, শক্ত কথা বলেছি। যেমন বিগত যেমন এই ধরেন সরকারের আহ, হ্যাঁ, আহ, আহ, তার আগের সরকারের আমলেও কি মিডিয়া কথা বলতে পেরেছে? পারেনি, কিন্তু এই সরকারের আমলে তো আরো পারে নাই। তো সরকারের কাছে প্রত্যাশা হলো মিডিয়ার কণ্ঠ রোধের যেন চেষ্টা কোনোভাবেই না করে। কারণ মিডিয়া তো মিডিয়াকে কেন সোসাইটির দর্পণ বলা হয়? এই জন্যই তো যে কোথাও যেখানে যেখানে আলোকপাত করা দরকার, নজরে প্রবলেম গুলি ধরিয়ে দেওয়ার কাজে মিডিয়ার। এখন এই জায়গাটা সরকারকে সহনশীল হতে হবে, স্পেস দিতে হবে, এবং সরকার যেন শত্রুপক্ষ না ভেবে ফেলে, প্রতিপক্ষ মনে না করে। পিয়াসদা, একটা হ্যাঁ, ছোট্ট প্রশ্ন করবো, যেহেতু আপনি বাসার সিঁড়ির নিচে আছেন, আপনার বাসায় ঢোকাটাও দরকার, বাট আপনি হ্যাঁ, আলোচনাটা সূচনা করে দিয়ে যান। আমরা আপনার সঙ্গে যে 5 জন স্টার সাংবাদিক আছে দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হয়েছেন, তারা সেইটি হ্যাঁ, নিশ্চয়ই 1 মিনিট করে একটু আলোচনাটা শেষ করবেন। হ্যাঁ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে এই সরকারের আমলে, যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিকদের মধ্যে যারা প্রথিতযশা, খুবই নামকরা খ্যাতনামা সাংবাদিক যারা ছিলেন, তারাও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই আহ, সংবাদ সম্মেলনগুলোতে যেতেন, সেখানে প্রশ্ন করতে তারা আসলে অনেকটা দ্বিধা করতেন, বরং যে প্রশ্ন করলে শেখ হাসিনা খুশি হবেন এরকম স্তুতি করতেন। এটি গত 1.5 বছরে আমরা বহুবার শুনেছি, এবং সেই সমস্ত অভিযোগে অনেক সাংবাদিক এখন জেলে, অনেক সাংবাদিক দেশের বাইরে, এবং অনেক সাংবাদিক দেশে লাপাত্তা হিসেবে আছে। আজকে আপনি একটি মিডিয়ার কনফারেন্স দেখেছেন যে আমাদের ভাবি প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিকেলবেলা একটি প্রেস ব্রিফিং করেছেন দেশি এবং বিদেশি গণমাধ্যম কর্মীদের সঙ্গে। সেখানে একজন সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে খুবই একটি দুঃসাহসিক প্রশ্ন ছিল, আমি পুরো লাইভটি দেখেছি, এবং সেই প্রশ্নের এক প্রশ্নটি মানে করতে গিয়ে মাঝখানে তিনি বললেন যে আপনি অভয় দিলে বা অভয় নিয়ে আমি একটি প্রশ্ন করতে চাই। এটি নিয়ে আহ, প্রচন্ড সমালোচনা হচ্ছে যে এখনো যদি সাংবাদিকরা এরকম অভয় নিয়ে, অভয় দিলে অনুমতি নিয়ে, অনুমতি দিলে আপনাকে প্রশ্ন করব, তিনি যখন প্রধানমন্ত্রী হবেন, আমাদের বিএনপির চেয়ারম্যান শ্রদ্ধেয় তারেক রহমান, তখন আসলে আমরা আহ, মানে অভয়, অনুমতি, মানে একজন গণমাধ্যম কর্মীকে আবার সেই আগের জায়গায় কি আমরা ফিরে যাচ্ছি, যেটি নিয়ে আমি, আপনি, আমরা সমালোচনা করেছিলাম? তাহলে আসলে কেন এই 5ই আগস্টের এত বড় পট পরিবর্তন হলো? একজন গণমাধ্যমের সিনিয়র একজন সাংবাদিক এবং কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার হেড অফ নিউজ, এত বড় গুরু দায়িত্ব থাকার পর আপনি এই বিষয়টিকে কিভাবে দেখবেন? আমরা কি সাংবাদিকরা আসলে আমাদের
মানে প্যাটার্ন বা চরিত্রটা কি বদলাতে সক্ষম হব না? ধরেন না, আজকে সাংবাদিকতার বা সাংবাদিকদের এই যে আত্মবিশ্বাসের জায়গাটা যে এখানে আসছে বা যে পতন হয়েছে, এটা তো একদিনে হয়নি। কারণ আগের সরকারের আমলে আমরা যে একটা চর্চার মধ্যে ছিলাম, তো আপনি যেখান থেকে শুরু করেছেন যে তারা চাটুকারিতা করত, এবং চাটুকারিতা পছন্দ করা হতো বলেই তো তারা করত। এবং ওখানে দেখবেন যে দিনের পর দিন মানে একটা লিস্ট ধরে ওখানে ডাকা হতো। কেন লিস্ট ধরে ডাকা হতো? যে আসলে সবই ছিল মানে একদম সেট আপ করা আর কি, এবং যে আমরা এই জিনিসটা প্রেজেন্ট করব, সাংবাদিকরা এই পাল্টাগুলি প্রশ্ন করবে, তারপর এটা আপনার খেলার মধ্যে রেসলিং খেলা যেরকম সব সেট আপ করা থাকে, কে জিতবে কে হারবে, ওইটা রেসলিং খেলার মতো করেই ছিল। তো তাতে করে কি হতো যে যে প্রকৃত যারা সাংবাদিক তারা তো ওখানে ডাকই পেতেন না। ওখানে যারা তোষামোদ করতেন বা চাটুকার ছিলেন তারাই ওখানে ডাক পেতেন। একদম তো একদম। আমরা দিনে দিনে মানে এত বছর ধরে সেই জিনিসটা দেখে আসছি, সেখান থেকে তো একজন সাংবাদিক যদি নতজন ভঙ্গিতে কোশ্চেন করে না, আমি তো অবাক হব না। আসলে আমাদের আত্মবিশ্বাসের জায়গাটি নড়বড়ে হয়ে গেছে। তো সেখান থেকে যদি বের করতে হয় মিডিয়াকে তার মর্যাদার জায়গায় নিতে হয়, আমাদেরও সচেতন হতে হবে। এবং যারা এই আয়োজক হবেন, ধরেন আগামী দিনের যিনি প্রধানমন্ত্রী তারেক জিয়া, আমি ভরসা রাখতে চাই যে তিনি সেই আগের দিনের সেই কালচারে মিডিয়াকে নিয়ে যাবেন না, যেখানে মিডিয়াকে তোষামোদ করতে হবে। তো এই জায়গাটায় বলটা আসলে তাদের পায়ে, তাদের কোর্টে, যে প্রশাসনকে বা সরকারকে বা যিনি প্রধানমন্ত্রী থাকবেন তাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা সেই আগের প্রধানমন্ত্রীর মতো করেই প্রেসকে এখানে করব, মেনটেন করব, নাকি এখানে গণমাধ্যমকে স্পেস দেব। খুবই চমৎকার। আপনাকে একটু সুযোগ দিচ্ছি, আপনি বাসায় ভেতরে ঢুকেন, তারপর আমরা আপনার বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ করবো। তার আগে আমরা একটু সকল যারা প্যানেলে আরো 5 জন আছেন তাদের এই বিষয়ে 1 মিনিট করে শুনতে চাই। শুরুতে কুমিল্লা আসতে চাই। জাহাঙ্গীর আলম ইমরুল, গাউস রহমান পিয়াস ভাই যেটি বলছিলেন যে চাটুকারিতাটা আমাদের আসলে অভ্যাসে পরিণত হয়েছে, সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ আপনি দেখছেন কিনা? একটু আনমিউট হতে হবে। এমন একজনের মানুষের কথার সাথে আমাকে বলছেন যে মামা একজন বিচক্ষণ মানুষ, তার কথার উপরে কোনো কথা থাকে না। বের হওয়ার যেই জায়গাটা, আমার মনে হয় মামাই বোধহয় পথ দেখাতে পারবেন। তারপরে আমি যে বলছিলাম যে আমি কিন্তু শুরুতে মামার কথার একটা হিংসটা কিন্তু আমি দিয়ে গেছি যে আপনি দেখেন যে 30শে জানুয়ারি টাউন হল ময়দানে দাঁড়িয়ে হাসনাত আব্দুল্লাহ আঙ্গুল উঁচিয়ে বললেন যে এই 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 চ্যানেলগুলোকে আমরা দেখে ছাড়বো বা এ করে ছাড়বো। তার বোঝা উচিত ছিল যে এই মাঠে মব ভায়োলেন্স সৃষ্টি করার মতো লাখো মানুষ রয়ে গেছে, এই 5টা মিডিয়ার বা 4টা মিডিয়ার সাংবাদিক গুলো এখান থেকে কিভাবে বের হয়ে যাবে। যার এই বোধ শক্তিটা নাই, সেই মানুষটার জন্য কিন্তু আবার আমরা 12 ফেব্রুয়ারি গণমাধ্যমের ঢাকা থেকে আসা যারা অ্যাসাইনমেন্ট নিয়ে আসছে বা অ্যাসাইনমেন্ট পেয়ে আসছেন, তারা কুমিল্লা কোনো একটা হোটেলে উঠছেন, সকালবেলা তারা কিন্তু প্রত্যেকে দেবিদ্বার চলে আসছে, অর্থাৎ হাসনাত আব্দুল্লাহকে কাভার করতে হবে। এবং বেশিরভাগ সাংবাদিক দেখলাম যে হাসনাত আব্দুল্লাহকে কাভার করতে হবে, এটা হইতেই পারে, কিন্তু সবাই দেখলাম হাসনাত আব্দুল্লাহ অনেকটা ওয়েল উইশার এবং বন্ধুর মতো হয়ে আসছেন। তাহলে 30 আগস্ট যে লোকটা আমাদেরকে মৃত্যু কূপে ঠেলে দিতে চাইলেন, সেই লোকটার জন্য 12 দিন পরে আমরা এই অবস্থা হয়ে গেলাম। আমরা এই যে মামা বললেন যে লেজুর পিত্তি থেকে বেরিয়ে কিভাবে বেরিয়ে আসবো, আমরাও তো বেরিয়ে যেতে চাই না। আমরাও তো হাসনাত আব্দুল্লাহকে কিংবা এমন XYZ, আমরা যেমন আজকে যেই বিকেলে বলছিলেন যে আমাদের মুরাদনগরের এক প্রতিনিধি যশোর সাংবাদিক যিনি তারেক রহমানকে প্রশ্ন করতে গিয়ে, তার বাড়ি কিন্তু মুরাদনগর, আপনি জানেন কিনা জানি না, তিনি এই যে কথাটা জানি বললেন জানি অভয় জানি, আমি দিলে, নামটা বলতে চাচ্ছি না, আমি অভয় জানি। দিলে তিনি অভয় তিনি দিলে ইন্টারন্যাশনাল অভয় দিলে খ্যাতি বলার সম্পন্ন। না হতে পারতো, তিনি বলতেই পারতেন যে আমি এই প্রশ্নটা করি, কিন্তু তিনি এই প্রশ্নটা এইভাবে না একবারে কেমন যেন হাসতে হাসতে বললেন। কিন্তু হাসতে হাসতে বলার দরকারটা কি? এটা তিনি একটা গুরুতর প্রশ্ন করবেন এমন একটা মজলিসে তিনি তো আরো সুন্দর করে বলতে পারতেন। বরং এবং এটি আমাদেরও এটি এখান এটি থেকে বের ইমরুল হয়ে আসা এটি ইমরুল আপনি একেবারে চমৎকার একটি পয়েন্ট বের করেছেন, এবং এটিও কিন্তু খুবই মানে আমার কাছে একটা ধৃষ্টতাপূর্ণ মনে হয়েছে। এরকম একটি হাউসে উনি যেভাবে মানে প্রশ্নটা করে যেভাবে হাসলেন, এটিও কিন্তু দেখতে খুবই, আমি খুব বিব্রত বোধ করেছি। আমি ছোট্ট একজন মানুষ, আমার কাছে মনে হয়েছে তিনি এত বড় সাংবাদিক, দেশে বিদেশে তার এত সুনাম, ইনি প্রশ্নের শেষে যেভাবে
হেসেছেন সেটিও কিন্তু আসলে দৃষ্টিকটু ছিল এবং আপনি তার সেটি আপনি তার মুখে যেমন হাসি দেখছেন, ন্যানো সেকেন্ডের মধ্যে তারেক জিয়ার মধ্যে মলিন চেহারা দেখছেন আপনি। কেন? তার প্রশ্নটা কিন্তু আসলে আক্রমণাত্মক হয়েছে। যদিও আপনি বাক স্বাধীনতা আছে, প্রশ্ন করার অধিকার আছে আপনি। এরকম একটা হাউসে এই প্রশ্নটা আজকের খুব বেশি জরুরি ছিল না যে ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে আপনারা আসছেন। তার মানে কি বিএনপি আজকে ইঞ্জিনিয়ারিং করে এখানে আসছে? আসলে বিএনপি ইঞ্জিনিয়ারিং করলে অন্তত আজকে জামাত ইসলাম ৭০টার মতো সিট পায় না। ইঞ্জিনিয়ারিং জামাত ইসলাম আমরা সেই প্রশ্নে যাচ্ছি না। কিন্তু আজকে তার এই প্রশ্ন সব জায়গায় খুঁচিয়ে প্রশ্ন করা ঠিক না। তিনি শেখ হাসিনাকে এরকম একটা প্রশ্ন করে একটা ইয়ে করছিলেন। যাই হোক, এই প্রশ্ন নিয়ে আমার প্রশ্ন হচ্ছে আমাদেরকে আরো মেরুদণ্ড শক্ত করে দাঁড়াতে হবে। আরেক ভাই বলছিলেন যে আমরা কিন্তু সাংবাদিকরাই সাংবাদিকের বিরুদ্ধে টেক দিই। আমরা এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আগে গণমাধ্যমের হাউসগুলোকে আরো শক্ত হতে হবে। আমরা হাউসগুলো আমাদেরকেই বা কি সুযোগ সুবিধা দিচ্ছে, আমাদের পেছনে কতটা দাঁড়াচ্ছে, এই জায়গাগুলো আমাদের সুযোগ সুবিধা এবং আমাদের ক্ষমতায় যে জায়গাগুলোতে আরেকটু মিডিয়ার যে গোড়াতে যারা আছেন তাদেরকেও আরেকটু একদম বলিষ্ঠ ভূমিকা হইতে হবে। তাহলে আমরা একদম লেজুর ভিত্তিক জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। ওকে, ওকে, একদম অনেক ধন্যবাদ। আমি একটু মানে আসতে চাই আবার ইয়েতে দিনাজপুরে আমাদের চ্যানেলের সেখানকার যে স্টাফ রিপোর্টার শাহী ভাইয়ের কাছে। শাহ আলম শাহী ভাই, আপনি নিশ্চয়ই এখনো আছেন, যেহেতু আমরা গাউস রহমান পিয়াস ভাই আছেন সে কারণে আমরা একটু সুযোগ নিচ্ছি গাউস রহমান পিয়াস ভাইয়ের সমাপনী বক্তব্য দিয়ে শেষ করব। আমি ইমরুলের সঙ্গে একটু দ্বিমত পোষণ করি আর কি, যে প্রশ্ন তো প্রশ্নই। আমি মনে করি তিনি হবু এখনো প্রধানমন্ত্রী হননি, হবু প্রধানমন্ত্রীকেও কিন্তু এই ধরনের প্রশ্ন করাই যেতে পারে, কারণ এটি নিয়ে যেহেতু জামাত ইসলাম গতকাল একটি অভিযোগ করেছে, আমরা যদি সেই অভিযোগটাকে তুলে ধরি যে একটা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এতগুলো সিট বিএনপি পেয়েছে, সেটি তো প্রশ্ন করাই যেতে পারে। কিন্তু সেই প্রশ্ন করতে গিয়ে আমি তো কারো কাছ থেকে অনুমতি নিয়ে প্রশ্ন করব কেন? সেই প্রশ্ন এজ এ সাংবাদিক আমি করতেই পারি। সাংবাদিকের আবার কাসান কালপাত্র ভেদ এই বিষয়গুলো আমি একেবারে দ্বিমত পোষণ করি। সাংবাদিক সরাসরি প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর আপনি দেখেন ইমরুল, যে তারেক রহমান কতটা স্ট্রংলি উত্তর দিয়েছেন এবং ছোট্ট করে। আমি তো মনে করি সেটিই চাপাটাঘাত হয়েছে ওই সাংবাদিকের জন্য। তিনি বলেছেন যে আপনি যেটি বলছেন ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ সেটি বিএনপি করেছে জনগণের ম্যান্ডেট নিয়ে। জনগণের সঙ্গে বিএনপির একটি ইঞ্জিনিয়ারিং ছিল যে জনগণ বিএনপিকে ভোট দেবে এবং সেই ভোটে নির্বাচিত হবে বিএনপি এবং আজকে 2/3 আসনে জয়ী হয়েছে। এটি কিন্তু তারেক জিয়া বোল্ডলি স্ট্রংলি, আমি তাকে সেলুট জানাই যাতে সেই সৎ সাহস আছে সেই ভাবে তিনি বলতে পেরেছেন। একজন প্রধানমন্ত্রী না হয়েও কিন্তু তিনি স্ট্রংলি আজকে কথা বলেছেন। আমি একটু আসতে চাই দিনাজপুরের শাহী ভাইকে, যেটি পিয়াসদা বলছিলেন যে আমাদের সাংবাদিকদের মধ্যে যে চাটুকারিতা, যেটি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি সাংবাদিকরাই সুযোগটা দিয়েছে সরকার প্রধানকে এরকম হয়ে ওঠার জন্য। অনেক সময় এই বিষয়গুলো থেকে আমরা আসলে বের হতে পারছি না কেন? শাহী ভাই, আপনি কিছু বলবেন? দাদা, ধন্যবাদ আপনাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আমি পিয়াস ভাইকে সেলুট জানাই। তিনি একটা সত্য কথা বলেছেন যে চাটুকার সাংবাদিক যে তারা যে আসলে এরা কিন্তু কখনো যে আমার মনে হয় পরিবর্তন হবে আমার কাছে মনে হয় না। দেখেন আপনি যে ৫ই আগস্টের পরে আপনাকে আমাকে বা আজহার ভাইকে বলেন বা আরো যে ইমরুল ভাই আছে বা এরকম যাদের অনেক সাংবাদিককে কিন্তু তকমা দিয়েছে যে তারা আওয়ামী লীগের লোক। কিন্তু যেই লোকগুলো ওই যে লেজুর ভিত্তিক সাংবাদিকতা করে, যেগুলো দল ভিত্তিক সাংবাদিকতা করে, তারা কিন্তু একসময় আওয়ামী লীগেরই লোক ছিল। আওয়ামী লীগের লোকদের সঙ্গে ঘুরতো, আওয়ামী লীগের সুযোগ সুবিধা সে সময়ও নিয়েছে। সে সময় পিআইবি থেকে টাকা নিয়েছে, সে সময় পিআইবি ট্রেনিং নিয়েছে, আপনার ট্রেনিং, আপনার প্রেস কাউন্সিলের ট্রেনিং নিয়েছে। ইভেন এবারও দেখলাম, তত্ত্বাবধায়ক সরকার আমলেও দেখলাম আমি দেখলাম যে তারাই কিন্তু এই পিআইবির এই আপনার নির্বাচন নিয়ে পিআইবির ট্রেনিং হলো সেখানে ৫০ জন সাংবাদিকের। সেখানে ওই লোকগুলোই তার পরিবারের যারা সাংবাদিক না, পরিবারের মনে করেন বয়স ১৪ বছর বয়স, তাদেরকেও সাংবাদিকতা, তাদেরকেও ওখানে ওই নাম লেখাইছে। তাদেরকে ওখানে ট্রেনিং ওই টাকা দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে। তো বিষয়টা হচ্ছে যে যারা লুঙ্গির নিচে আওয়ামী লীগের লুঙ্গির নিচে যারা ছিল বলবো মুখ খারাপ করে বলতে হয়, তারা এখন জামাতের বড় বড় নেতা, তারা জামাতের সাংবাদিক বা কেউ বিএনপিরও সাংবাদিক। কিন্তু এই লোকগুলোকে এখন বললে কি আমরা জীবন বাঁচানোর জন্য আমরা আশ্রয় নিয়েছিলাম। জীবন বাঁচানোর জন্য তাদের সঙ্গে ছিলাম। তাহলে অপুদা যদি কোন একটা সাংবাদিকতা করে কারো সঙ্গে ভালো সম্পর্ক থাকতেই পারে। আপনার আমাদের চট্টগ্রামের যে আমাদের আরেফিন, সোহাগ আরেফিন, তারও সম্পর্ক থাকতে পারে, ইয়ারও থাকতে পারে, আজহার ভাইয়েরও থাকতে পারে, আমারও থাকতে পারে ব্যক্তিগত সম্পর্ক।
তাহলে কি আমরা কোনো দলের আমার সঙ্গে বিএনপিও থাকতে পারে, জামাতেরও থাকতে পারে। তাহলে কি আমি জামাতের লোক হলাম, তাহলে কি আমি বিএনপির লোক হলাম। কিন্তু তারা যে সরাসরি ওই সময়ে এই করে তাদের পক্ষে ছিল, সে সময় সুযোগ নিয়েছে আওয়ামী লীগের কাছে, আবার এখনো নিচ্ছে। এই চাটুকার যে বললো যে আমাদের দাদা পিয়াজদা, এটা যদি এটা সংশোধন আমার কাছে মনে হয় কখনো হবে না। যার জন্যই তো আজকে আমাদের এই অবস্থা। আমি যদিও আগে আসিনি, শুনলাম এখন যে ওই যে বলছে সাংবাদিকরা সাংবাদিকের শত্রু। এটা বাস্তবতা। এটা আমি বারবার বলি। যত একদম সাংবাদিক নির্যাতন হয়, যত সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়, যত সাংবাদিক নিহত হয়, এর পেছনে দেখেন আপনি ওই সাংবাদিকই রয়েছে। ওই পক্ষ অন্য একটা পক্ষকে ইন্ধন জুগিয়েছে এই সাংবাদিকই। একদম তাহলে একদম বাস্তবতাই একদম আমরা মুক্ত বুঝতে পেরেছি। সাংবাদিকতা আমরা করতে বুঝতে পেরেছি আমরা ভাই, সময় খুবই কম, আমাদের নির্ধারিত সময় চলে গেছে। আমরা একটু নারায়ণগঞ্জে আসতে চাই। নারায়ণগঞ্জের গাজী মোবারক, কি বলবেন? আমরা সাংবাদিকরা আসলে কেন এখনো স্তুতি করি, এখনো কেন, যেটি পিয়াসদা বলছিলেন যে আমরাই তো চাটুকারিতাটা আসলে করি বলে আমাদেরকে নিয়ে মানুষ এতটা সমালোচনা করে, যেটি আজকে ফেসবুকে অনেকটা ভাইরাল হয়ে গেছে। আবুল হাসান আব্দুল্লাহ, যিনি নতুন সংসদ সদস্য হয়েছেন কুমিল্লার দেবিদ্বার থেকে, তিনিও কিন্তু এই বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন এবং খুব ভয়ানক একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে মাত্র ঘন্টাখানেকের মধ্যে প্রায় ৮,০০০ কমেন্ট এবং এই স্ট্যাটাসটি ৬,০০০-এরও বেশি শেয়ার হয়েছে। কি বলবেন গাজী মোবারক? ও একটু আনমিউট হয়ে নেন। ধন্যবাদ। হ্যাঁ, জি, ধন্যবাদ। আমার শ্রদ্ধেয় পিয়াজদার কথা শুনছিলাম, অত্যন্ত মন্ত্রমুগ্ধের মতো, অত্যন্ত চমৎকার ভাবে কথা বলেছেন। তবে বর্তমানে সাংবাদিকতার বিষয়ে আমি যেটা বলবো, আপনারা দেখছেন যে রাজনীতিবিদরা সাংবাদিকতা করছে, আবার সাংবাদিকরা রাজনীতি করছে। এই যে বিষয়টা, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা ৫ আগস্টের পরে আমরা অনেক দলদাস সাংবাদিক দেখেছি। আপনারা দেখেছেন যে লেজুর ভিত্তির যে বিষয়টি সেটা ছিল যে অনেক মিডিয়া হাউস তার মিডিয়া পাহারা দেওয়ার জন্য দলদাস সাংবাদিকদের নিয়োগ দিয়েছে, সেটাই একদম দিনের মতো পরিষ্কার হয়েছে, আপনারা দেখেছেন। তবে আমরা আসলে কোনোভাবেই এই চাটুকারা থেকে বেরিয়ে আসতে পারছি না। এর অনেকগুলো কারণ আছে। সাংবাদিকরা আসলে আমরা অন্যের দুঃখ কষ্ট লিখি, অন্যের দুঃখ লাঘব করার জন্য কাজ করি, কিন্তু আমরা যে হাউজের জন্য কাজ করি বা যাদের জন্য কাজ করছি তারা আসলে আমাদের, যারা মফস্বলে কাজ করি তাদের পাশে কেউ থাকছে না। দেখা যাচ্ছে যে একটা কার্ড নিয়ে আসছে, কার্ড নিয়ে আসে সে সাংবাদিকতা করছে এবং ওই চাটুকারিতা করে লেজুর ভিত্তি করে সে তার আর আর, আহ, কিছু ইনকাম করছে, যেটা আসলে ওয়েজ বোর্ড অনুযায়ী তার বেতন দিচ্ছে না বা সে বেশ আশানুরূপ কোনো প্রতিশ্রুতি পাচ্ছে না, সে বেতনটাও পাচ্ছে না। এই কারণে আসলে মূলত এই লেজুর ভিত্তিটা আমি মনে করি যে এভাবে করছে। আর অনেক সময় একেবারে অযোগ্যতার কারণে, যারা অনেক অযোগ্য লোক আছে তারাও সাংবাদিকতার সাথে জড়িত, যারা আসলে যোগ্যতা না। আপনারা জানেন শিক্ষাগত যোগ্যতার অনেক কিছুই বালাই নাই আমাদের এই সাংবাদিকতার আহ, যে বিষয়টি। তো এই কারণে আমাদের যেটা হচ্ছে, হয়তো দালালি করো বা সাংবাদিকতা ছাড়ো। আপনি এর আগে অপুদয় একটা স্লোগান আমি শুনেছি, অপুদয় বলছিলেন যে দালালরা সাংবাদিকতা ছাড়ো, সাংবাদিকরা দালালি ছাড়ো। আর বর্তমান একদম প্রেক্ষাপটটা ঠিক একই জিনিস আসছে যে অপুদা আপনার কথাটারে আবার অন্যভাবে পুনরাবৃত্তি করতে গেলে যেটা বলা হয় যে রাজনীতিবিদরা সাংবাদিকতা ছাড়ো, সাংবাদিকরা রাজনীতি ছাড়ো। এটা যদি না হয় তাহলে আমরা এই দলদাস থেকে বেরিয়ে আসতে পারবো না। আপনারা দেখবেন যে প্রত্যেকটা নির্বাচনে, আমরা প্রতিটা অঞ্চল থেকে নির্বাচনে বের হই, দেখবেন যে নির্বাচনের আগে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কি করছে, প্রেস ক্লাবে এসে গাড়ি দিচ্ছে, সাংবাদিকদের দুপুরের খাবার দিচ্ছে, টাকা দিচ্ছে, গাড়ি ভাড়া দিচ্ছে। এই যে বিষয়গুলি, আমরা তো তাদের কাছে বিক্রি হয়ে গেলাম কোনো না কোনো ভাবে। তো যার কাছ থেকে আমি সুবিধাটা নিচ্ছি, কোনো না কোনো ভাবে তার কাছে বিক্রি হচ্ছে এবং কোনো না কোনো ভাবে তার পক্ষে কাজ করছি। আমাদের এই টেন্ডেন্সি থেকে বেরিয়ে আসতে হবে এবং আমাদের মিডিয়া হাউস গুলোকে আমরা অনুরোধ করব যে, এবং নতুন সরকারকেও বলবো যে সাংবাদিকদের যাতে করে ওয়েজবোর্ড অনুযায়ী একটা বেতন হয়, তারা যাতে করে অন্যের উপর নির্ভর করতে না হয়। বাংলাদেশের সব পেশাদার নিজের পেশায় নির্ভরশীল। আপনারা দেখবেন একমাত্র সাংবাদিকরা নিজের পেশায়, মানে যারা মফস্বলে কাজ করে, নিজের পেশায় নির্ভরশীল হতে পারছে না। কারণ হচ্ছে তারা কাঙ্ক্ষিত বেতন পাচ্ছে না, কাঙ্ক্ষিত ভাতা পাচ্ছে না, তারা খুব অসহায় দিনানুপাত করছে, যে এই কারণে কোনো না কোনো অকারেন্সে তারা জড়িয়ে পড়ছে। ধন্যবাদ অপুদা। অনেক ধন্যবাদ। আমার মনে হয় আমরা একটু আসতে চাই, যেহেতু পিয়াসদা এখন আমাদের সঙ্গে আছেন চট্টগ্রামের সাংবাদিক নেতা
সোহাগ আরিফিন ছোট্ট করে বলবেন, সময় খুবই কম, 1 মিনিটের মধ্যে, যে এখনো কেন সাংবাদিকরা চাটুকারিতায় অভ্যস্ত থাকছেন, কেন এই আগের চরিত্র বদল করতে পারছেন না? জি, আসলে অসংখ্য ধন্যবাদ দাদা আমাকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য। আমাদের মাছরাঙ্গা টেলিভিশনের ইমরুল ভাই যে কথাটি বলেছিলেন ওই জায়গা থেকে আমি একটু আসি, যে যদি উনি ভাতিজা হিসেবে বলছেন, ইমরুল ভাইয়ের বাড়ি আসলে কোথায় আমি জানি না। আমার বাড়ি দেবিদ্দার, ইমরুল ভাই। তো দেবিদ্দার হিসেবে আমার ইউনিয়ন হচ্ছে সুলতানপুর ইউনিয়ন। তো সুলতানপুর ইউনিয়ন হওয়ার কারণে হাসনাত সাহেব যিনি এবার নির্বাচিত হলেন, তিনি আমার পার্শ্ববর্তী এলাকা। তো আসলে দেখেন, উনি কিন্তু আগাম বলে এসেছে যে সাংবাদিকদের অমুক 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 প্যাসিফিক তুলে ধরেছে যে এদেরকে দেখে নিব। তাইলে যেই ব্যক্তি এই ধরনের বলে আসতে পারে, হ্যাঁ, সেই ব্যক্তি আমাদের গণমাধ্যমের জন্য কতটুকু নিরাপদ, এটা এখন আমাদের আগে দেখার বিষয়। আর এই দৃশ্য দেখার পরে আমাদের সাংবাদিক নেতারা, আমাদের সিনিয়ররা কিভাবে মুখে কুলু পেটে বসে আছে তাও আমার জানা নাই। আসলে খুবই জঘন্য একটা ব্যাপার ইমরুল ভাই তুলেছেন। ধন্যবাদ ইমরুল ভাইকে। দেখেন ইমরুল ভাই, আসলে এই যে অল্প কয়েকদিন আগেও তো নির্বাচনের আগ মুহূর্তে যখন যমুনা ঘেরাও করতে গিয়েছিল, তখন পুলিশ ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদেরকে মেরেছে। এটা আমরা সবাই দেখেছি, ঢালাও ভাবে দেখেছি। একটা অথবা দুইটা সংগঠন তারা প্রতিবাদ করেছে, মানববন্ধন করেছে। আর সারা বাংলাদেশে 64 জেলায় খেয়াল করে দেখেন, আমাদের কালের কণ্ঠে টিপু ভাইয়ের সময় যেরকম বাংলাদেশ ধেয়ে এসেছিল, প্রত্যেকটা অঞ্চল উপজেলা লেভেলের থেকে যেভাবে প্রতিবাদ তৈরি হয়েছিল, এবং কালের কণ্ঠ পরিবার সেই সময় যে রক্ষণশীল ভূমিকাটি পালন করেছিল। এরপরে তুহিন হত্যা, গাজীপুরে তুহিন হত্যার সময় তার সম্পাদক যে রক্ষণশীল ভূমিকাগুলো পালন করেছিল, এই ধরনের রক্ষণশীল ভূমিকাগুলো কি অন্য কোনো মিডিয়া পালন করতে পারলো না। তারা কি করলো, যে দেখেন তারা একটা মহা সম্মেলনের ডাক দিল। হ্যাঁ, তো মহা সম্মেলনের ডাক দিল। সোহাগ ভাই, আমাদের সময় খুব কম, আমাদের সময় কম। আমরা যেটা জানতে চেয়েছিলাম, আপনি 30 সেকেন্ডে শেষ করবেন, সেটি হচ্ছে যে এই যে প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, জনপ্রতিনিধি যারা হাই ভোল্টেজ, তাদের সামনে যে আমরা নতজানু হয়ে তাদেরকে খুশি করবার জন্য যে ধরনের প্রশ্নগুলি করি, কিংবা যদি কোনোটি রিস্কেবল প্রশ্ন হয় সেটি আবার অনুমতি নিয়ে, অভয় বানিয়ে নিয়ে যে করতে হয়, যে পয়েন্টটি মূলত আমাদের পিয়াসদা বলছেন যে এটি বিগত আওয়ামী লীগ সরকারের যেটি ছিল সেটি এখনো আছে, এটির জন্য দোষী মূলত আমাদের সেই প্রথিতযশা সাংবাদিকরা। এই জায়গাটাই যদি ছোট্ট করে বলেন যে আসলে আমাদের এখান থেকে বের হওয়া দরকার কিনা, নাকি আমরা স্তুতি করেই যাব? এই বিষয়টা দাদা সম্পূর্ণভাবে আমাদের শ্রদ্ধাভাজন সিনিয়র প্রথম আলোর আজার ভাই স্পষ্ট বলে দিয়েছে। এটা এখন না অনেকটা ট্রেন্ডের মতো মনে হয়, যে চাটুকারিতা করা, নতজানু হওয়া, তৈলাক্ত কথাবার্তা বলা মন্ত্রী মিনিস্টার এদেরকে। এই যে প্রথিতযশা সাংবাদিক, আপনি আপনার ভাষায় বলছেন আর আমি আমার ভাষায় বলছি, মোরল সাংবাদিকরা চাই এরকম হোক। ঠিক আছে, তো যতদিন পর্যন্ত তারা তাদের তার মানে আমাদের এখান থেকে আসলে এই ট্রেন্ড থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের শেষ বক্তা আজহারুল হক, তারপরে আমরা পিয়াসদার বক্তব্যের মাধ্যমে আজকে অনুষ্ঠান শেষ করব। যেহেতু প্রথম আলোতে আছেন আমাদের আজহার ভাই কি বলবেন? মানে গণমাধ্যম সম্মেলনে যাওয়ার পর আপনি পাশাপাশি ছিলাম, একটি কথা আপনি একটু হালকা টাচ করেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিএনপির জেনারেল সেক্রেটারি বা মহাসচিব, তাকে উদ্দেশ্য করে কিন্তু ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম ভাই একটি প্রশ্ন করেছিলেন, আপনার নিশ্চয়ই মনে আছে, আপনি সম্ভবত সেটি টাচ করতে চেয়েছেন। তিনি বলছিলেন, মানে শহীদ ভাই, যে একবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলা হয়েছিল যে ভাই আপনারা এত সাংবাদিকদেরকে বিএনপি বানাচ্ছেন কেন, মানে দলীয় কর্মীর মতো সাংবাদিকদের সঙ্গে আচরণ করে, এরকম একটি প্রশ্ন শহীদ ভাই আমাদেরকে বলছিলেন। তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি উত্তর দিয়েছিলেন যে ভাই আমরা তো আপনাদেরকে আমাদের দলীয় কর্মী বানাতে চাই না, মানে আপনি যদি টপ করে আমাদের পকেটে এসে ঢুকে যান, আমরা তো চোখ খুললে যে ওটা ফালাইতে পারি না। কথাটা বোধ এরকমই ছিল। তো এই জায়গাটাতে কিন্তু আসলে আজকে পর্যন্ত আমরা চলে আসলাম, আমাদের আসলে ওই জায়গা থেকে ব্যাক করার কোনো সুযোগ আছে কিনা, যে আসলে আমরা মেরুদণ্ড সোজা করে ওয়েস্টমিনিস্টার যে ইংল্যান্ডের, যেখানে
সাংবাদিকরা প্রশ্ন করবার পর সেখানকার প্রাইম মিনিস্টার নাকি রীতিমতো থরথরে কাঁপতে থাকে যে কখন সাংবাদিকরা কোন ধরনের আক্রমণাত্মক প্রশ্ন করে। সেই জায়গা থেকে আমাদের মনে হয় যে একটু আস্তে, আস্তে করি না? আমরা শিখতে, শিখতে তো একটা পর্যায়ে যাবো। আওয়ামী লীগের আমলে যে কালচারটা দেখেছি সেখান থেকে আমরা চেঞ্জ হই। আর যাকে নিয়ে এত বড় সমালোচনা তিনি তো মানে বাঙালির জন্য একটি আত্ম অহংকারের একজন সাংবাদিক। তাকে নিয়ে আমরা গর্ব করি। কিন্তু তিনি আজকে কেন এই কাজটি করতে গেলেন আমি জানি না। কি বলবেন? আজহার ভাই ছোট্ট করে। বাস্তব বিষয়টা হলো যে আপনি তো খোল নলচে পাল্টাতে পারবেন না। সাংবাদিকতার যে ট্রেন্ড শুরু হয়েছে সেটাকে পাল্টাতে হবে। আর একটা জিনিস হলো যে সাংবাদিক যতটা স্বাধীন সে তার হাউজের কাছে ততটা পরাধীন। বাহ! আমাদের চমৎকার। বাংলাদেশের সাংবাদিক প্রতিষ্ঠানগুলো বা মিডিয়া হাউসগুলো কারা নিয়ন্ত্রণ করে সেটা আপনাকে আগে দেখতে হবে। এর মালিকগুলো হলো কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে। তিনি তার স্বার্থ সিদ্ধির জন্য তার মিডিয়াটাকে ব্যবহার করে থাকেন। তার ব্যবসা বাণিজ্য হোক, তার ব্যক্তিগত অবস্থান তৈরি হোক, তার আর্থ সামাজিক অবস্থান তৈরি হোক, সেটার জন্য তারা কোনো না কোনো দলের সাথেই কিন্তু একটা লেজুর বৃত্তি করে চলে। আপনার মালিক যখন বলে দিবে যে আপনি ওই বিএনপির পক্ষে একটা ভালো রিপোর্ট করেন, আপনি আওয়ামী লীগের ওনাকে একটু বেশি কাভারেজ দিয়েন, আপনি জাতীয় পার্টির অমুককে একটু বেশি স্পেস দিয়েন, আপনি এনসিপির অমুককে দিয়েন, জামাতের অমুককে দিয়েন, তো তখন আপনি আপনার হাউজের কাছেই তো পরাধীন। অর্থাৎ আপনি কিন্তু তার নির্দেশনার গোলাম। এইটা যতদিন পর্যন্ত এই দেশ তৈরি না হবে ততদিন পর্যন্ত মিডিয়ারও মাজা তৈরি হবে না, বরঞ্চ আমি আপনি মায়ের খাবো, আমার আপনার চাকরি যাবে। এটাই স্বাভাবিক, কিন্তু এটি বাস্তবতা। এই বাস্তবতার জায়গা থেকে কিন্তু বের হওয়ার সুযোগ নেই। কেন সুযোগ নেই? আমার প্রতিষ্ঠান, আমার যে পৃষ্ঠপোষক, তিনি তো একটা দলের সমর্থক। আমি তার বিরুদ্ধে কিভাবে যাব? তিনি তো তাকে ম্যানেজ করে দেবেন। হয় মাঝখান থেকে আমার চাকরি যাবে, না মারি। তো যে কারণে এটার চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা আমরা নিজেরাই তৈরি করেছি, অর্থাৎ নিজেদের ফাঁদে নিজেরাই পা দিয়েছি। আপনি স্বাধীন গণমাধ্যম অর্থাৎ একজন সাচ্চা সাংবাদিক যখন পর্যন্ত মিডিয়ার নেতৃত্ব না দিবে বা মিডিয়া প্রতিষ্ঠানের মালিক না হবে, আপনি ততক্ষণ পর্যন্ত এমনটা কিন্তু আশা করতে পারছেন না। আপনি বাংলাদেশে দেখেন যে হাতে গোনা যে প্রতিষ্ঠানগুলো আছে ম্যাক্সিমাম কিন্তু তারা তাদের ব্যবসায়িক স্বার্থদারের কারণে যখন যে সরকার আসে তাদের সঙ্গে ভাইল দিয়ে অবস্থান দিয়ে চলছে। তো আপনার মালিক যেখানে চলছে তার সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রেখে সেখানে আপনি তার হাউজে চাকরি করে আপনার রুটি রুজির জন্য আপনার রুটি রুজির জায়গাকে আপনি হারাবেন। আমি তো অনেক দেখছি, আমি অনেক বড় হাউজে কাজ করছি বা এখনো করি, অনেক বড় হাউজে কাজ করছি, আমরা দেখেছি যে তাদের ব্যক্তিগত ব্যবসার জন্য, ব্যক্তিগত সাধ্য সিদ্ধির জন্য সাংবাদিক মারা যাক দুঃখ নাই, কিন্তু ওই লোককে বাঁচাতে হবে। মানে এটা হলো বাস্তবতা জায়গা দাদা। অতএব অনেক এইটা নিয়ে আর নতুন করে কোনো কিছু চাই না। তবে আমরা আশা করব এত ত্যাগ, এত মায়ের সন্তানের জীবন, এত নারীর স্বামীর জীবন, এত বাবার সন্তানের জীবন যেখানে চলে গিয়েছে, একটা গণ অভ্যুত্থান হয়েছে, একটা পরিবর্তন আমরা লক্ষ্য করি। আমরা মানবিক বাংলাদেশ চাই, আমরা আইনের শাসন চাই, আমরা সাম্যতা চাই, আমরা সৌহার্দ্যতা চাই, আমরা পরিবেশটা একটু পরিবর্তন চাই সরকার কাছে। যদি তারা করতে পারেন কৌশলে, অবশ্যই তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আর না করতে পারলে যা আছে তাই সেভাবেই চলবে। এর বাইরে কিছু প্রত্যাশা করা, নতুন কিছু পাওয়ার, এমনটা করা যাবে না। কারণ দোষ তো আমাদেরও আছে। আমাদের রক্তের মধ্যে কিন্তু এক ধরনের দোষ আছে, আমরা কিন্তু সেই জায়গা থেকে বেরোতে পারি না। আমাদের নষ্ট হয়ে গেছে আমাদের। আমরা কিন্তু আদর্শকে, একজন আদর্শবান মানুষ কিন্তু পদচ্যুত হয় না। আমরা আদর্শ হারিয়ে ফেলছি, আমরা আদর্শকে ওন করি না। সে যে আদর্শই ধারণ করুন না কেন, আমরা একটা অসাম্প্রদায়িক সুন্দর বাংলাদেশ চাই এই সরকারের কাছে। এটাই আমাদের চাওয়া। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। চমৎকার, চমৎকার বলেছেন আজহারুল হক, প্রথম আলোর সিনিয়র ভাই। আমরা একটু গাউস রহমান পিয়াস দা যদি 2 মিনিট
আমাদের একটু দিক নির্দেশনা দেন যে আসলে বর্তমান এই সময়ে বিশেষ করে আজকে যখন আমাদের বিষয়বস্তু যে নতুন সরকারের কাছে আসলে প্রত্যাশা কি? আপনি যেহেতু গণমাধ্যমের একজন অভিভাবক, আমাদের অভিভাবক, আগে প্রথম আলোতে আমাদের অভিভাবক ছিলেন, এখন কালের কণ্ঠে আপনি আমাদের অভিভাবক। আসলে আমাদের প্রত্যাশাটা কোন পর্যায়ে আছে এটি ১.৫ ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু এখানকার সাংবাদিক সংস্কৃতি কর্মীরা কিন্তু এই প্যানেলের তারা তুলে ধরেছেন। আপনি সমাপনী বক্তব্যতে যদি আসলে প্রত্যাশাটা আপনার যদি কোনো অব্যক্ত কথা থাকে এবং বিশেষ করে যে এই প্রসঙ্গটি এখন আমরা আলোচনা করছি যে একজন আ গণমাধ্যম কর্মী মেরুদণ্ড সোজা করে কিভাবে আগামী দিনে অন্তত নতুন সরকারের সঙ্গে আমরা কাজ করতে পারি সেই বিষয়ে যদি একটু দিক নির্দেশনা দেন। জনাব আচ্ছা, গাউস রহমান পিয়াস। আমার আগে কি ১ টা মিনিট আমি সুযোগ নিতে পারি? ভাইগনা মামার ভাইগনা বলে কথা, হ্যাঁ? ভাই না। ঠিক আছে কিন্তু ১ মিনিটের বেশি সময় দেওয়া যাবে না। ১ মিনিট। আ আপনারা জানেন যে নির্বাচনের ৩-৪ দিন আগে আমি ঢাকায় গিয়েছিলাম। তো আমার ২ জন গণমাধ্যম কর্মী আমার সহযোগী বললেন যে, "তুমি যেহেতু ঢাকা গেছো, আমার জন্য ২ টা পর্যবেক্ষক কার্ড নিয়ে এসো।" তো তারা কাগজপত্র আমার হোয়াটসঅ্যাপে পাঠাইছে। আমি পর্যবেক্ষক কার্ড আনতে ঢাকাতে গেলাম। এরকম সন্ধ্যাবেলা গেলাম। গিয়ে দেখলাম যে হাজারো সাংবাদিকের ভিড় এবং বেশিরভাগই ভইফুর। এখানে টেবিলে পরিচয় হইতে, হইতে একটা টেবিলে দেখলাম যে অন্তত শতাধিক কার্ড নিয়ে বসছেন, স্বাক্ষর করাবেন। একজন হচ্ছেন সাংবাদিক নেতা, তার বাড়ি কুমিল্লা। ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক সমিতির তিনি সভাপতি, সেক্রেটারি করে একটা কিছু হবেন। এরকম আরো অনেক যে যার হাতে অনেক ১০০, ১৫০, ২০০ করে কার্ড নিয়েছে, তাদের প্রতিনিধিদের জন্য কার্ড আনবে, তারা নিয়ে গেছে। তারা স্বাক্ষর করবেন সেই রাতের বেলা। তো যাই হোক সেই চিত্রটা আর না বলি। এই নিয়ে একটা টক শোতে আমাদের পিয়াস মামা এবং আমরা আপনার এই একটা গত ২ টক শো আগে আমরা কথা বলছিলাম যে এই যে যে ডিজিটাল না হওয়ার কারণে আমাদের যেই ক্ষতিটা হয়ে গেল এটা আমি বাস্তবে প্রত্যক্ষ করে আসলাম। তো যেই একদম। নেতারা এই সাংবাদিকতার কার্ড মানে পর্যবেক্ষক কার্ড হওয়ার জন্য একজন সাংবাদিক নেতা চলে গেছেন একজন জেলা প্রতিনিধি বা উপজেলা প্রতিনিধির কার্ড আনার জন্য ওইখানে। যিনি একজন তিনি আবার একজন সম্পাদক। তিনি চলে গেলেন। তিনি তো ২ দিক থেকে আমার অভিভাবক। একটা হচ্ছেন তিনি সম্পাদক, তিনি আবার সাংবাদিক নেতা। এই যে এই নেতারা ওইখানে কার্ড আনার জন্য চলে গেলেন। যখন হাসনাত আব্দুল্লাহরা টাউন হলে সাংবাদিকদের আঙ্গুল উঁচায় যে দেখে নেব এখন আমাদের এই টাইমে। এই অনিরাপদ মানুষটার কাছে এই ইলেকশনের সময় তারাই কিভাবে অ্যাসাইন করে পাঠায় দিয়ে যে কুমিল্লার ডক্টর খন্দকার মুশারফ, কায়কোবাদ এবং জামায়াতের নায়েবে আমির এরকম বাঘা, বাঘা আসন থাকতে মানে হাসনাতকে ট্যাগ করে যে এইখানে তুমি যাবা কিংবা সাংবাদিকরা নিজেই স্বপ্রণোদিতভাবে অ্যাসাইন নিয়ে চলে আসে। এই জায়গাগুলা কিভাবে ঠিক করা যায় মামা একটু বলবেন? আচ্ছা আমার মনে হয় আ যদি পিয়াসদা একটু আমাদের দিক আচ্ছা নির্দেশনা দেন যে আসলে আমাদের কি করা উচিত আচ্ছা সামনের দিনগুলো? মাঝখানে তো নিবন্ধন করলো না অনেকগুলো মিডিয়া, তো সেই মিডিয়ার সংখ্যা ধরে যদি আমরা গুণ করি যে একটা মিডিয়াতে ৪০, ৫০, ৬০ জন করে দিয়ে যদি সংবাদকর্মী থাকে তাহলে টোটাল কত হতে পারে। কিন্তু আমি তো এবার কার্ডের হিসাব করতে গিয়ে দেখলাম যে আসলে সেই তুলনায় অনেক অনেক গুণ বেশি সাংবাদিক এখন আমাদের গজিয়েছে। তো এই জায়গাটায় আমার মনে হয় যে সরকারেরই নজর দেওয়া উচিত যে রাশ টেনে ধরা, যে নিবন্ধন সিস্টেমটা যেন মেনটেন করা হয় এবং নিবন্ধনের বাইরে যারা আছে তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা আসলে সবগুলো মিডিয়াকে। তাইলে বোধহয় এই জায়গাটা হয়তো এই বেপরোয়া সাংবাদিকতা বলি যাই বলি এগুলো কমবে। আর দ্বিতীয়ত হলো যে নিজেদের নিজেদের মধ্যে ঐক্য তৈরি করা। এই যে আনিস আলমগীর এতদিন ধরে অন্যায়ভাবে জেলে আছে, অন্যায়ভাবেই তো, এটা তো বলাই যায় যে অন্যায়ভাবে, কিন্তু দেখেন তার পক্ষে কিন্তু সাংবাদিক কমিউনিটি হিসেবে সাংবাদিক সমাজ দাঁড়ায়নি। কেন দাঁড়ায়নি? কিসের ভয় ছিল তাদের? আজকে তো এটা কোশ্চেন হতে পারতো যে 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 তারেক রহমানের প্রতি রাইট। যে একদম। হ্যাঁ, এই যে আনিস আলমগীর সহ আর যারা আছেন তারা কবে মুক্তি পাবেন? তাদেরকে তো অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। কোশ্চেনটা তো উঠলো না, নিশ্চয়ই কেউ উঠবে, পারে, ওঠা রাইট। উচিত। হ্যাঁ, আর থার্ডলি হলো আসলে আমরা ঠিক মতো সাংবাদিকতা যদি করি, আমি মনে করি প্রথম আলো দেখবেন তারা হয়তো এজেন্ডা জার্নালিজম করে বা বাছাই করে কিছু লিখে কিছু লিখে না, কিন্তু তারা যেটা লিখে দেখবেন যে কোথাও ফাঁক ফোকর থাকে না,
যতখানি লিখে একদম প্রতিটা সোর্স ধরে 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 কথা বলে যে কোথাও যেন আপনি আটকাতে না পারেন, কোর্টে যেন আপনি তাদেরকে ইয়ে করতে না পারেন। তো আমরা যদি রিপোর্টিং এর ক্ষেত্রে এগুলো মেনটেন করি, তাহলে দেখবেন যে চ্যালেঞ্জ করলেও আমাদেরকে আদালতে গেলেও যেন আমাদেরকে না ইয়ে করতে পারে। তো সেই জায়গাগুলো যদি হয়, তাইলে প্রশাসন বলেন, সরকার বলেন, তারা এক ধরনের ইয়ের মধ্যে থাকে। যে আপনি দাদা মনে হয় ব্রিটেনের উদাহরণ দিচ্ছিলেন, ওখানে কেন তারা ভয়ে থাকে সাংবাদিকদের? এই কারণে ভয়ে থাকে, কারণ ওখানকার সাংবাদিকতাটা আসলে প্রপারলি হয়। আমরা যদি প্রপারলি জার্নালিজমটা করি, তাইলে নিশ্চিত ধরে রাখেন যে প্রশাসন বলে সরকার বলেন, তারা এতটা বেপরোয়া হতে পারবে না এবং আমাদেরকে তারা মানে আমরা যেটা প্রাপ্য সেটা দিতে কম বেশি দিতে বাধ্য থাকবে, আমাদের উপর চড়াও হতে পারবে না এক কথায়, যদি আমরা প্রপারলি জার্নালিজমটা করি। এই আর কি। সো আমি আসলে নিজেদের দিকেই আমাদের আলোকপাত করতে চাই। আমরা যেন ঠিক থাকি, আমরা ঠিক থাকলে প্রশাসন ঠিক থাকবে, সরকার ঠিক থাকবে। এই আর কি। আমরা আত্মসমালোচনাটাই করতে চাই বেশি। সরকারের কাছে কোনো প্রত্যাশা নেই। সরকার আসলে এখানে সরকার তো একটা আপনি ধরেন এই যে তারেক রহমান, আজকে এই গত কদিনে আমরা যে তারেক রহমানকে দেখছি, তিনি যখন দায়িত্ব নেবেন, তিনি কি একা পারবেন? তারেক রহমান তার সরকার না, তার একটা মিনিস্ট্রি তৈরি করতে হবে, মন্ত্রী পরিষদ করতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। যদি ধরেন 20টা তারেক রহমান হয়, তাহলে আমি অনুমান করতে পারতাম যে আসলে আগামী সরকারটা কেমন হবে। কিন্তু এখানে একজন তারেক রহমান, তার সঙ্গে 19 জন ধরেন মির্জা ফখরুল। তো এখন এই প্রত্যাশার জায়গাটা আমি আসলে খুব বেশি আশাবাদী না এই জায়গাটায়। তারেক রহমান, তাকে এই অল্প কয়েকদিনে যতখানি দেখতে পাচ্ছি তার উপর ভরসা করা যায়, কিন্তু তার সরকারের উপর আমি আসলে ভরসা করতে পারছি না। তিনি কতখানি লাগাম টেনে ধরে রাখতে পারবেন, রাশ টেনে ধরে রাখতে পারবেন। কারণ আমি যে তার আগের বার এই যে প্রথমবার যখন বক্তব্য রাখলাম এই আপনাদের টকশোতে, আমি এই যে বলছিলাম যে সবকিছু নষ্ট হয়ে গেছে, আমরা নিজেরা নষ্ট হয়ে গেছি, রাজনীতি নষ্ট হয়ে গেছে, পলিটিশিয়ানরা নষ্ট হয়ে গেছে, ইভেন মানুষ নষ্ট হয়ে গেছে। 1500 টাকা নিয়ে তারা ভোট দিচ্ছে। তো এই জায়গাটায় আসলে খুব বেশি আমি আশাবাদী না আর কি, যে রাতারাতি কিছু হবে না। তো তারপরও প্রত্যাশা থাকবে সরকার অন্তত আগের সরকারের মতো এরকম লেজুর ভিত্তি জার্নালিজম করবে না, সেখান থেকে বের করে নিয়ে আসতে সহায়ক হবে। প্রত্যাশা থাকলো আর কি আমার। অনেক ধন্যবাদ। আমার মনে হয় প্রত্যাশা আমাদেরও, আজকে যারা প্যানেলে আছে এবং যারা দেখছেন বা এটা রেকর্ডে দেখবেন, আমাদেরও প্রত্যাশা যে অতীতের সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে তারেক রহমান দীর্ঘ 17 বছর দেশের বাইরে ছিলেন এবং যে গ্রেট ব্রিটেনের উদাহরণ আমরা দিয়েছিলাম, যে গ্রেট ব্রিটেনে আসলে জার্নালিজমটা কেমন হয়, সেখানকার সবচেয়ে যে শক্তিশালী সরকার প্রধান প্রাইম মিনিস্টার, তিনি যখন সংবাদ সম্মেলনে আসেন, প্রেস কনফারেন্সে আসেন, তখন সাংবাদিকদের সামনে তিনি কতটা আসলে অনেকটা কি বলে অস্থির অবস্থায় থাকেন। আমি অনেকগুলো ইউটিউব চ্যানেলে সেই সমস্ত প্রাইম মিনিস্টারদের সাক্ষাৎকার দেখি আর ভাবি যে কবে নাগাদ হয়তো আমাদের দেশ এরকম দেখবো যে একজন সরকার প্রধান সাংবাদিকদের সামনে এসে অনেকটা স্থির থাকতে পারেন না। তো সেই জায়গায় তিনি আমাদের যিনি আজকের অনুষ্ঠানের বলবো মুখ্য আলোচকই, আমাদের পিয়াস দা, মানে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার হেড, তিনি কিন্তু বলছিলেন যে তিনি আসলে আশাবাদী হতে পারছেন না। তবে আগামী দিনে সরকারের যেই সরকারটি আসবে তারেক রহমানের নেতৃত্বে, তিনি বলছেন যে তারেক রহমানের উপর আমার বিশ্বাস আস্থা পুরোপুরি আছে, কিন্তু তারেক রহমানের সঙ্গে আরো যদি 20 জন তারেক রহমান যুক্ত না হন, তাহলে আসলে খুব বেশি আশা করা যায় না যে প্রিভিয়াস গভর্নমেন্ট থেকে গভর্নমেন্ট অনেকটা চেঞ্জ কিংবা ফারাক থাকবে তাদের সরকার পরিচালনায়। আর সাংবাদিকদের বিষয়ে তার চমৎকার একটি কথা, সেটি হচ্ছে যে আমরা যেন নিজেদের মধ্যে অন্তত বিভেদ দূর রাখি, সাংবাদিকরা যেন নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থেকে আমরা যেন কোনোভাবেই অন্তত ছিটকে না পড়ি। যে মতেরই হই না কেন, অন্তত সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে কিংবা সাংবাদিকতার ক্ষেত্রে আমরা যেন সকল সাংবাদিকরা অন্তত একতাবদ্ধ হিসাবে থাকতে পারি, সেটি তিনি আমাদেরকে আহ্বান জানিয়েছেন। আমরা চেষ্টা করব এবং তিনি কিন্তু দুঃখ করে যে কথাটি বলেছেন, এটি আসলে আমাদেরও কষ্ট যে আজকেই কিন্তু সুযোগটি ছিল, যেহেতু হবু প্রধানমন্ত্রী ফ্লোরটি ওপেন করে দিয়েছিলেন সেই ইন্টারকন্টিনেন্টাল হোটেলটিতে, যেখানে দেশি বিদেশি প্রচুর গণমাধ্যম কর্মীরা ছিল। হয়তো বিদেশিরা সেই কথাটি বলবে না, কিন্তু আমরা তো বলতে পারতাম। আমাদের এক প্রথিতযশা সাংবাদিক এক প্রশ্ন করেই তো আজকে ভাইরাল হয়ে গেলেন। তিনি তো বলতে পারেননি যে আনিস আলিমগুল সহ বাংলাদেশের যে সমস্ত নিরপরাধ সাংবাদিক, আমি বলবো যারা অপরাধী তারা আরো 10 বছর জেলের মধ্যে থাকুক,
যারা লুটেরা তারা আরো 20 বছর জেলের মধ্যে থাকুক, কিন্তু আনিস আলমগীর কেন জেলে গিয়েছে সেটা তো আমি জানি, আপনি জানেন, আমরা জানি। সত্যিকারের কথাগুলো তিনি মানে সত্য তথ্য দিয়ে কথা বলেছেন, সরকারের বিরুদ্ধে যে কথাগুলি গিয়েছে তিনি সেভাবে আসলে জেলে গিয়েছেন। এই যে আনিস আলমগীর সহ যারা নিরপরাধ সাংবাদিক নানান ধরনের মামলা হামলায় তারা জর্জরিত হয়ে আজকে জেলে আছেন প্রায় 1.5 বছরের বেশি সময় ধরে, সেই সমস্ত সাংবাদিকদের তো আমরা আজকে নতুন সরকারের কাছে তাদের মুক্তি চাইতেই পারি। অতএব আমরা মনে করি পেঁয়াজা যেটি বলেছেন যে আনিস আলমগীর সহ যারা অন্তত নিরপরাধ সাংবাদিক যারা অনর্থক মিথ্যা মামলায় জর্জরিত হয়ে তারা দীর্ঘদিন যাবৎ জেল কাটছেন, তাদের অবশ্যই আমরা আজকের অনুষ্ঠান থেকে মুক্তি দাবি করি। আর সরকারের কাছে যে প্রত্যাশার কথা বলতে গিয়ে আজকের প্যানেলের যারা বলেছেন যে আসলে একটি কথা খুব চমৎকার বলেছিলেন নাইম, যে আমরা এরকম একটি সরকারের কার্যক্রম বা প্রশাসনের কার্যক্রম দেখতে চাই যেখানে প্রতিবাদ করার এই জিনিসটি যেন আমরা ভুলে থাকতে পারি। অর্থাৎ প্রতিবাদ যে একটি শব্দ সেটি আমাদের জীবন থেকে আমরা হারিয়ে নিতে চাই। অর্থাৎ এমন কাজ সরকার করবে যেই সরকারের বিরুদ্ধে মিছিল, মিটিং, প্রতিবাদ এগুলি অবশ্যই যেন আর কখনো করতে না হয়। আমরা সেরকম একটি প্রত্যাশা সরকারের কাছে চেয়েছি। আমরা চেয়েছি যে ভিন্ন মত থাকবে, বিশেষ করে আইনের শাসন, তারপরে ন্যায় বিচার, মত প্রকাশের স্বাধীনতার কথা যেটি আমরা বারবার বলি। সেই মত প্রকাশের স্বাধীনতায় আমরা তো ভিন্ন মত করতেই পারি। আমরা এই সরকারের এই কাজটি আমাদের ভালো নাও লাগতে পারে। আমি যখন আমার মতামত তুলে ধরবো, আমাকে যেন সেই ডিজিটাল নিরাপত্তা আইন যেটি এখন বাতিল হয়ে গেছে, এই সরকারের সবচেয়ে একটি ভালো কাজ করে গেছেন। কিন্তু নতুন আরেকটি আইন তৈরি করে খর্ব হিসাবে ব্যবহার করে আমাদের জন্য ভিন্ন মতকে দমন করা না হয়, সে কথাগুলি কিন্তু বলা হয়েছে আজকের এই টক শোতে। বলা হয়েছে দুর্নীতিমুক্ত একটি অপশাসন মুক্ত একটা প্রশাসন রাষ্ট্রযন্ত্র আমরা দেখতে চাই আগামী সরকারের কাছে। গণমাধ্যমের স্বাধীনতা যেটি বারবার আপনারা বলেছেন, আইনের শাসন, ন্যায় বিচার, বাক স্বাধীনতাকে এই কথাগুলি বলেছেন যে গণমাধ্যমের কণ্ঠরোধ যেন কোনোভাবে করা না হয়। গণমাধ্যমকে যেহেতু ফোর্থ গভর্নমেন্ট বলা হয়, সরকারেরই তো একটি অংশ। রাষ্ট্রের 4টি স্তম্ভ বলা হয়ে থাকে 4 নম্বর গণমাধ্যমকে। তাহলে গণমাধ্যমকে কেন প্রতিপক্ষ বানানো হবে? এই বিষয়গুলো আজকের প্যানেল থেকে বলা হয়েছে। আর এই সরকারের কাছে সবচেয়ে চমৎকার একটি কথা বলেছেন নাইম, যে অনেক সময় সাংবাদিক বন্ধুরা চাঁদাবাজি করেন। কিন্তু চাঁদাবাজিকে বললে অনেকে বলেন যে ভাই আমি তো চাঁদাবাজি করিনি, আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। এই হাদিয়া এবং চাঁদাবাজি এই সমস্ত বিষয়গুলো থেকে যেন আমরা নিজেরা মুক্ত থাকি, এরকম একটি আলোচনার পরিপ্রেক্ষিতে সবচেয়ে যে বিষয়টি দিয়ে আজকে শেষ করব সেটি হচ্ছে আগামী সরকারের কাছে আমাদের কি প্রত্যাশা। সেটি হচ্ছে আমাদের সাংবাদিক সহ সাধারণ মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাওয়া হয়েছে আজকের আলোচনা থেকে, এবং বলা হয়েছে নিরাপদ একটি জীবন ব্যবস্থা আমরা চাই। আমরা যেন অন্তত নির্বিঘ্নে আগামী সরকারের এই 5 বছর আমরা চলাচল করতে পারি, আমরা যেন আমাদের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পেতে পারি, এরকম একটি প্রত্যাশা থেকে আজকে যারা আলোচনায় ছিলেন অত্যন্ত নামি দামি খ্যাতনামা সাংবাদিক, যাদের মধ্যে আমাদের কালের কণ্ঠের নিউজ এডিটর গাউস রহমান পেশ ভাই এখনো আছেন, প্রথম আলোর আজহারুল হক, আছেন আমাদের চট্টগ্রামের সিআর এর প্রেসিডেন্ট সোহাগ আরিফিন, ব্রাহ্মণবাড়িয়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সঞ্জীব ভট্টাচার্য, কিশোরগঞ্জের কালের কণ্ঠের সাইদুর রহমান নাইম, নারায়ণগঞ্জের গাজী মোবারক কালের কণ্ঠের আছেন জাহাঙ্গীর আলম ইমরুল মাছরাঙ্গা, এবং সবশেষে দিনাজপুরের চ্যানেলের শাহী ভাই অর্থাৎ শাহ আলম শাহী ভাই। অত্যন্ত নামি দামি খ্যাতনামা সাংবাদিকরা আজকে একটি চমৎকার টক শোতে যে কথাগুলি তুলে ধরেছেন। আমরা আশা করি এই টক শো, আমরা জানি না সরকারের অত্যন্ত ছোটখাটো জায়গায় এটি পৌঁছবে কিনা, যদি পৌঁছে আমরা এই কথাগুলো আপনাদের কাছে তুলে ধরতে চাই, এবং আমরা আমাদের স্বাভাবিক মৃত্যুর অন্তত গ্যারান্টিটুকু চাই, নিজেদের জীবনের নিরাপত্তা চাই, এইটুকুই আমাদের প্রত্যাশা। শুভরাত্রি।